হঠাৎ করে বিয়েটা করতে হয়ে যাবে ভাবতেই পারিনি। নিজের অজান্তে নিজের অনিচ্ছাকৃতভাবে বিয়েটা করতে হয়েছে। কিছু করার নেই, এসবে আমি অভ্যস্ত। আমাকে যেভাবে ইচ্ছে সেভাবেই ব্যবহার করে আমার মামা আর মামি। ছাদের উপর দাঁড়িয়ে আমি এইসব কথাই ভাবছিলাম, তখনই পেছন থেকে চেনা জানা একজন কণ্ঠস্বর এসে পেছন থেকে ডাক দিয়ে বলে ওঠে, কিরে, এখানে দাঁড়িয়ে আছিস কেন? যা রুমে যা, তোর ম্যাডামের রুমে যা। ওখানে গিয়ে যদি কোনো রকমে ম্যাডামকে খুশি করতে পারিস, তাহলে কিন্তু এখানে সম্পত্তির ভাগ পাবো আমরা। তোকে খাইয়ে দাইয়ে মানুষ করেছি, এখন আমাদের জন্য কিছু একটা কর, কারণ এভাবে আর কতদিন? তোকে তো আমরা খাইয়েছি, কি বলো তুমি? তোর মামি তো ঠিকই বলেছে। আজকে আমরা তোকে যদি এই জায়গায় নিয়ে আসতে পারতাম, তাহলে কি তুই এত বড় লোকের কখনো জামাই হতে পারতি? আর এটা তো তোর 7 জন্মের ভাগ্য। কথাগুলো বলে মামার মামি দুজন নিচে নেমে যায়। আকাশের দিকে তাকিয়ে দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলে চোখের কোণ দিয়ে পানি পেয়ে যাচ্ছে। আশ্রয়ের চোখটা যেন বন্ধ হয়ে আসছিল, কিছু মুখ থেকে বের হচ্ছে না। শুধু মনে মনে বলছি, আকাশের দিকে তাকিয়ে, হয়তো যদি বাবা মা বেঁচে থাকতো তাহলে এই দিনটা আজকে দেখতে হতো না। হয়তো এত কষ্ট বেদনা আমার কখনো সহ্য করতে হতো না। মা বাবা ছাড়া পৃথিবীটা কতটা অসহায় একটা এতিম ছেলে বুঝতে পারে। এসব চিন্তা করে নিচের রুমে যেতে লাগলাম। বাড়িটা খুবই বড় এবং খুবই আলিশান বাড়ি। আর হবেই বা না কেন, দেশের নামকরা বিজনেসম্যান মেহেরাব সাহেবের বাড়ি বলে কথা। তার একমাত্র মেয়ের আজকে বিয়ে ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত তার মেয়ের সাথে যে ছেলেটার বিয়ে হচ্ছিল সেই ছেলেটার সাথে তার বিয়েটা হয়নি। ছেলেটা তার সাথে চিট করে পালিয়ে যায়। তাই তো আমার মামা আর মামি সুযোগটা কাজে নিয়ে আমার সাথে মেয়েটার বিয়ে দিয়ে দেয়। মেয়েটা আমার থেকে প্রায় 4 বছরের সিনিয়র। এতে আমি কিছু বলবো, কিন্তু সেই বলার মতো আমার যে অধিকার নেই। কারণ কি নিয়ে বলবো আর কি বলবো আমাকে নিয়ে? কারণ আমি যে ছেলে, আমার কোনো ভালো লাগা বা কোনো কিছু নেই। সবসময় আমাকে কথা শুনতে হয়। আজও আমার কোনো ব্যতিক্রম হলো না। সামনে দাঁড়িয়ে সেই আগের কথাগুলো ভাবতে লাগলাম, একটু আগে যা ঘটে গিয়েছিল। কিরে আবির, আমার চা কোথায়? তুই আমার জন্য এখনো চা বানিয়ে নিয়ে আসিসনি? জি মামা, আমি এখনই নিয়ে আসছি। কথাটা বলতে চা বানিয়ে মামার হাতে দিলাম। তখনই পেছন থেকে মামি ডাক দিয়ে বলে ওঠে, বাসার মধ্যে এত জামা কাপড় এখনো পরে আছে, তুই যদি এগুলো না পরিষ্কার করিস তাহলে কি করে হবে? আর এত সুন্দর করে সাজিয়েছিস কেন? আসলে মামি, আমি চাইছিলাম কলেজে ভর্তি হতে, কারণ আমার তো পরীক্ষা শেষ হলো। ভালো একটা কলেজে অ্যাডমিশন পাবো আমি, কারণ আমার খুব ভালো রেজাল্ট হয়েছে। তাতে কি হয়েছে? তোর ভালো রেজাল্ট হয়েছে তো আমরা কি করব? আর তুই পড়াশোনা করবি মানে? তুই যদি এখন পড়াশোনা করিস তাহলে আমাদের বাসার কাজ কে করবে? আর আমরা কিন্তু তোকে এখানে শুয়ে বসে খাওয়াতে পারবো না। তোর মামার কি অবস্থা তুই তো জানিস। আমি যতটুকু জানি, আমার মামা অনেক বড় একটা কোম্পানি, সেইখানের একটা মেইলের ম্যানেজার হিসেবে আছে। ওই কোম্পানিটা এত বড় যে সাধারণ একটা ম্যানেজারের স্যালারিও তারা কম করে হলেও 2 থেকে 2.5 লক্ষ টাকা করে বেতন দেয়। আমি কখনো দেখিনি আমার জন্য আমার মামা কিছু করতে। সব সময় আমাকে অপমান আর বাবা মায়ের খোঁটা শোনাতো। নিজে অনেক কষ্ট করে টেনে টেনে পড়াটা শেষ করলাম। ভাবলাম এবার কলেজে উঠেছি, অনেক কষ্ট হলেও কলেজটা শেষ করব, কারণ পড়াশোনা আমার খুব ভালো লাগে। এগুলোর প্রতি কেন জানি না একটু আগ্রহ আমার বেশি। তার থেকে বড় কথা, আমার মা চেয়েছিল আমি যেন পড়াশোনা করে আম, ভালো কোনো একটা অফিসের মধ্যে জব করি। এটা আমার মায়ের স্বপ্ন ছিল। হয়তো তারা বেঁচে থাকলে এতটা কষ্ট আমাকে আর পেতে হতো না। আল্লাহ তাআলার কি নির্মম উপহাস যে একটা গাড়ি দুর্ঘটনায় আমার বাবা মা দুজনেই মারা যায়। কি রে, এখানে দাঁড়িয়ে মুখ দেখছিস কেন? যা, জামা খুলে এখনই আমাদের বাসার যে জামাগুলো আছে এগুলো ধুয়ে কেটে এরপর রোদে শুকাতে দে। এখানে দাঁড়িয়ে আছিস কেন? না হলে কিন্তু আজকে খাবার তোর বন্ধ। আমি কিছু বললাম না, চুপ করে মাথা নিচু করে ওখান থেকে সোজা চলে গেলাম ওয়াশরুমে। পিছনে মামার দিকে একবার তাকালাম, আমার দিকে তাকিয়ে আবার মাথা নিচু করে পত্রিকার কাগজ পড়তে লাগলো, যেন আমি তার কোনো অচেনা একজন মানুষ। আমাকে যেন সে দীর্ঘকালের একজন অচেনা লোক মনে হয়।
ওয়াশরুমের ভিতরে গিয়ে জামাগুলো পরিষ্কার করব। শরীরের মাঝখানে ব্যথাটা তীব্র হয়ে ওঠে। ব্যথার যন্ত্রণায় চোখ দিয়ে পানি পড়ে যায়। কারণ একদিন শুধু মামাকে না বলে আমি বাসার বাইরে গিয়েছিলাম। জানি না মামি কি বলেছে, তার জন্য এতটা রেগে যায় যে আমাকে একদিন না খাইয়ে রেখেছে। আর তার প্যান্টের বেল খুলে প্রচুর পরিমাণ মেরেছিল। খুব কষ্ট হয়েছিল, কিন্তু কি করব, সবগুলো কষ্ট মেনে নিয়েছি। শুধু আকাশের দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দিয়েছি, আর কিছু বলিনি, কারণ এসবই আমি যে অভ্যস্ত। কি রে, কাজ হয়েছে নাকি না এখনো বসে আছিস? তাড়াতাড়ি কাজ কর, আমরা আজকে সন্ধ্যায় একটা বিয়েতে যাব। আমাদের কোম্পানির মালিকের মেয়ের বিয়ে। আমি শুনেছি নীলা ম্যাডাম নাকি এই শহরের সব থেকে সফল একজন ব্যবসায়ী, অনেক বড় একজন বিজনেসম্যান। কারণ উনি নাকি খুব অল্প বয়সে নিজের দক্ষতা দিয়ে পুরো দুনিয়াটা অর্জন করেছে। এত বড় কোম্পানির মালিক তোমাকে বিয়েতে ইনভাইট করেছে নাকি শুধু তোমাকে, অন্য আরও অনেক ম্যানেজারকেও? আরে এটা তো আমার ভাগ্যর। আমি সাধারণ একজন মাত্র ম্যানেজার, একটা মেইলের। আমাদের কোম্পানির মধ্যে প্রায় এমন আর্টিস্ট মেইল আছে, সবখানের মধ্যে 5-6টা করে ম্যানেজার আছে। সবখানের ম্যানেজার সবাইকে ওরা দাওয়াত করেছে তাদের মেয়ের বিয়েতে। হ্যাঁ, তার থেকেও বড় কথা, ওদের যে পার্সোনাল ম্যানেজার, যার জন্য আমি চাকরিটা পেয়েছে, সে আমার বন্ধু। তুমি তো ভালো করেই জানো। আফজালের কথা বলছো? আফজাল ভাই তোমার জন্য যা করেছে, আফজাল ভাই তোমার জন্য কিন্তু অনেকটাই করেছে। তুমি তো হয়তো জানো না, আফজাল আমার বন্ধু হয়েছে। কী জন্য? কারণ হচ্ছে গিয়ে আবিরের সম্পর্কের মামা লাগে আফজাল। শুধু আবিরের মুখের দিকে তাকিয়ে আমাকে ওই কোম্পানির ম্যানেজার বানিয়েছিল আফজাল। আরে ওই পোড়া মুখ ছেলের কথা বলো না, ওর কথা শুনলে আমার দিন লাগে। চলো রেডি হইনি। আরে আমরা রেডি হব মানেই আবির তো আমাদের সাথে যাবে। কি বলছো তুমি? আবির আমাদের সাথে যাবে মানে? ও কেন শুধু শুধু আমাদের সাথে যাবে? আমরা যাব এখানে এত বড় একটা বিয়ে বাড়িতে, আর ও একটা ছোট লোক আমাদের সাথে যাবে কেন? ওর ওই বিয়েতে কাজ কি? আমি তো ওইখানে বিয়েতে ইনভাইটেশন কার্ড পেতাম না, আর যদি না আবির না থাকতো। মানে তোমার কথা আমি ঠিক বুঝতে পারলাম না। ওর সাথে তোমার এই বিয়েতে দাওয়াত পাওয়ার মানেটা কি? তোমাদের তো আগেই বলেছিলাম, আফজাল ওর মামা, তার জন্য আফজাল আমাদের এই বিয়েতে ইনভাইট করেছে শুধুমাত্র আবিরকে নিয়ে যাওয়ার জন্য। তাই ওর সামনে আমাদেরকে ভালো ব্যবহার করতে হবে। তুমি তো জানো যে আফজাল কেমন প্রকারের মানুষ, আরও এত বড় একটা কোম্পানির ম্যানেজার হিসাবে আছে। তাই কখনো সুযোগ হয় না আমাদের বাসায় আসার, আর সব সময় কাজের মধ্যেই থাকে। তাই বলে কি এই ফকিরের বাচ্চাকে আমাদের সাথে করে তুমি বলছো আমরা নিয়ে যাব? কিছু করার নেই, ওকে বল রেডি হওয়ার জন্য। আমরা আজকে এখনই যেতে হবে, কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছে। কিছুক্ষণ পরেই ওদের বরযাত্রী চলে আসবে। এখন সব গেস্ট ভিতরে প্রবেশ করবে না, না হলে আমরা পরে এন্ট্রি নিতে পারবো না। মামি এসে বলল রেডি হতে বিয়েতে যাওয়ার জন্য। তাই একটু খুশি হলাম। কতদিন যে বাসা থেকে বের হয়নি। বিয়ে বাড়িতে এসে কিছুটা গন্ডগোল শুনতে পেলাম। তখনই দেখলাম মাঝবয়সী একটা লোক, তাকে চিনি না, কিন্তু উনি যেন আমাকে দেখে চিনতে পেলেন। আমাকে দেখে আমার মুখটা দু হাত দিয়ে জড়িয়ে ধরে খুব কান্না সুরে বলেন, বাবা আবির, তুমি কেমন আছো জানি। তোমার এই মামা কখনো যেতে পারেনি। আমার উপর তুমি মন খারাপ করো না। আমি ওনাকে কখনো দেখিনি, তাই হয়তোবা প্রথমে চিনতে পারছি না। সম্পর্কে হয়তোবা আমার মামা মনে হয়, কিন্তু যতটুকু জানি আমার আপন মামা একজন, আর ওনাকে দেখি নাই। তাই পরিবারে আমার মা এক ভাই, যে বর্তমানে আমার মামা ছিল, তার মা বাবাও মারা যায়, কিন্তু আমি ওনাকে দেখিনি। হয়তোবা মায়ের কোনো আত্মীয় হতে পারে, আর আমাকে চেনে। তাই তো জড়িয়ে ধরে চোখে অশ্রু তার বের হয়ে আসছিল। আমি সালাম দিলাম, এরপর বললাম ভালো আছি। ভাই, এখানে এত হট পাগল কিসের, যে কিসের জন্য মানুষের বলাবলি করছে? আর পুরো বিয়ে বাড়িটা কেমন নিস্তব্ধ, কিছুই তো বুঝতে পারছি না। কি হয়েছে? আমার সাথে আসো, আমি তোমাকে বলছি। কথাটা বলে আমি ওকে নিয়ে গেলাম এক সাইডে। এরপর সব কিছু খুলে বললাম যে আমাদের নীলে ম্যাডামের সাথে যে ছেলেটার বিয়ে হয়েছিল, সে ছেলেটা পালিয়েছে, কারণ সে আমাদেরকে এমন অপদস্থ করার জন্য কাজটা করেছে। আফজাল, কোথায় তুমি? তখনই মেহরাব সাহেবের ডাক পড়ে।
আমি ওনার কাছে গেলাম, গিয়ে বললাম যে স্যার বলুন আমি কি করতে পারি। আমার মাথায় কিছু ঢুকছে না আফজাল। তুমি তো জানো, তুমি সেই অনেক আগ থেকে আমার এই কোম্পানিতে আছো। আমার সব কিছুই তোমার ধারণা আছে। আমি এখন কি করব বুঝতে পারছি না। আমার মান সম্মান এখন আমি কি করে বাঁচাবো? তুমি একটা কিছু করো। আর আমার যে মাথা কাজ করতেছে না, আমার যা ভালো মনে হয়, তুমি জানো, আমার মেয়ে এই শহরের সব থেকে বড় ব্যবসায়ী। ও এই শহরের সব থেকে বড় বিজনেসম্যান। ওর সাথে টক্কর দিয়ে পাশ পর্যন্ত কেউ ব্যবসার মধ্যে নাম্বার 1 হতে পারেনি। আজকে ওর যদি এমন খবর শুনে সবাই, তাহলে তো আমি একদম হেডলাইট হয়ে যাব। পুরো শহর জানিয়ে দিবে। আর ওর সব কিছু একদম ধূলিসাৎ হয়ে যাবে। মান সম্মান আদি প্রতি সব কিছু আমাদের এই চৌধুরী বংশ একদম যে পুরো মাটির সাথে মিশে যাবে। আবিরের দিকে তাকিয়ে আমি মেহরাব স্যারের দিকে বললাম, স্যার আমার কাছে ব্যাটার একটা সলিউশন আছে। আপনি যদি রাজি হন তাহলে সব কিছুর সমাধান আমি করতে পারবো। তুমি তাহলে বসে আছো কেন? তাড়াতাড়ি কাজ শুরু করো। আমার ভালো লাগছে না। তুমি কাজটা তাড়াতাড়ি সম্ভব করো। আমার ভালো লাগছে না। তুমি যেটা ভালো মনে করো তাই করো। আমি চিন্তা করলাম কিছু করার নেই। আমাকে যদি আবেগে ভালো রাখতে হয় তাহলে নীলে ম্যাডামের সাথেও কি বিয়ে দিতে হবে? ও যেহেতু জুনিয়র, কিন্তু কিচ্ছু করার নেই। আমি জানি নীলে ম্যাডাম খুবই ভালো এবং নম্র ভদ্র স্বভাবের একজন মানুষ। আফজাল ভাইয়ের মুখের কথা শুনে তো আমি হতবাক। আমি তো খুশিতে আত্মহারা। আমার চোখে এখন যেন শুধু সম্পত্তির লোভ চোখে পড়লো। এত হাজার কোটি টাকা পাবো, একটি বার যদি ওকে বিয়ে দিতে পারি। আমি দাঁড়িয়ে আছি আর ভালো করে তাকিয়ে দেখছি বাড়িটার দিকে। বাড়িটা অসম্ভব সুন্দর। এমন বাড়ি হয়তোবা স্বপ্ন দেখাই, বাস্তবে না। কিন্তু আজকে নিজের চোখে দেখে বিশ্বাস করতে খুব কষ্ট হচ্ছে। এত সুন্দর একটা বাড়ি নিজের চোখে দেখতে পাচ্ছি। আমি তাকিয়ে ভালো করে বাড়িটার দিকে নজর দিলাম। দোতলা ডুপ্লেক্স বাড়িটা খুব সুন্দর। বাড়িটার বিষয়ে ভালোভাবে আমি বর্ণনা দিচ্ছিলাম, তখন পেছন থেকে আমার মামা আমাকে ডাক দেয়। পেছন ঘুরে তাকাতে দেখি মামার চোখে হাস্যোজ্জ্বল। আমার কাছে এসে মামা আমার সামনে দাঁড়িয়ে মুচকি একটা হাসি দেয়, দাঁত দুটো বের করে আমার সামনে বলে ওঠে, আবির, তোর কাছে একটা জিনিস মামা চাইবো। তোকে এই বিষয়টা মানতে হবে, কারণ এত বছর তোকে লালন পালন করে বড় করেছি। এটা বলতে গেলে তোর কাছে আবদার। মামার প্রশ্নের উত্তর আমি কি দিব বুঝে উঠতে পারছি না, কিন্তু মামার প্রশ্নটা বুঝতেও পারছি না। এমনকি আমার কাছে চাইতে পারে যা আমি দিতে পারবো। আমার কাছে এমন কিছু নেই যে আমি তাকে দিতে পারবো। তারপরও যে জিনিসটা চাইছে সেটা জানার খুব আগ্রহ প্রকাশে তাকিয়ে আছি আমি মামার দিকে। তখন মামা আমার দিকে তাকিয়ে একটা হাসি দেয়, কাঁধে হাত দিয়ে আমার উদ্দেশ্যে বলে ওঠে, এই শহরের সব থেকে কোটিপতি যদি কেউ থাকে সেটা হচ্ছে আমাদের মেহেরাব সাহেব। উনি এই শহরের সবচেয়ে নাম্বার 1 বিজনেসম্যান। আর তার মেয়ে হোক নাম্বার 1 এই পুরো শহরের মধ্যে। তার মতো এমন ব্যবসায়ী মানুষ কেউ নেই। কি হয়তো জানিস, আজকে তাদের বিয়ের কিন্তু আজকে বরযাত্রী চলে গিয়েছে তাদের অপমান করার জন্য। তাদের এত বড় বড় কোম্পানি যে সব কিছু আজকে যেন মান সম্মানের জন্য সব চলে যায়, তাই তারাই প্ল্যানটা করেছে। তাই তোর কাছে আমার একটা রিকোয়েস্ট, তুই আজকে আমাদের সম্মানটা বাঁচা। তোকে ওই মেয়েটাকে বিয়ে করতে হবে, তুই না করতে পারবি না। আমি একদম চুপ হয়ে গেলাম। শুধু ভাবছি মামা কতটা জঘন্য হলে আমাকে এতটা নিচে নামিয়ে দিতে পারে। ছোটবেলা থেকে নিজের স্বার্থের জন্য আমাকে ব্যবহার করেছে। আমার মায়ের দেওয়া সে স্মৃতি বাড়িটা তারা নিজের নামে নিয়ে নিয়েছে। আমাকে প্রতিনিয়ত তারা অত্যাচার করেছে। এখন শেষে তারা আমার সেই দেহটা চায় যাতে তাদের শান্তি লাভ হয়। আমি কিছু বললাম না, মাথা নিচু করে নিলাম। তখন মামা বলে ওঠে, আফজাল ভাইও রাজি আছে, আপনি চিন্তা করবেন না। আবিরা সব সময় আমার কথা শুনে। আপনি এসব নিয়ে চিন্তা করবেন না। বিয়ে ফ্রিতেও বসতে পারবে। আপনি ওকে নিয়ে সাজিয়ে নিয়ে চলে যান স্টেজে, দেখবেন ওরা বুঝতে পারবে না। আর দেখেন, মাশাল্লাহ, বয়স কম হলেও কি হয়েছে, দেখতে কোনো দিক থেকে কম না। নিজে চাইতে বয়সে 4 বছরের একটা সিনিয়র মেয়ে, তাকে আমাকে এখন বিয়ে করতে হবে। কিন্তু কিছু করার নেই, কারণ আমি যে তাদের কাছে একটা বোঝা আর ঋণী। তাই তো আমি অবাধ্য ছেলের মতো তাদের কথায় রাজি হয়ে গেলাম।
তোমরা আমাকে বাঁচিয়েছো। আর হ্যাঁ, এটা তোমার ভাগ্নে না, সমস্যা নেই, তোমাকে আমি উচ্চ পদে চাকরি দেব, তোমার চিন্তা করা লাগবে না। তোমার কমিশন আমি দিয়ে দিব, আগামীকালকে তোমার কমিশন পেয়ে যাবে। ওগো, যা চেয়েছিলাম তা তো পেয়ে গেছি। অবশ্য আমাদের লাভ হয়েছে এবং কে আমাদের কাম হয়ে গিয়েছে। দেখেছো, এজন্যই বলেছিলাম ও আমাদের দেখবে কপাল খুলবে। ওর জন্য আমাদের কপাল খুলেছে। আসলে ও একটা ডায়মন্ড, ওর জন্য আমাদের কপালটা খুলেছে। এখন আমি ওদের কোম্পানিতে ভালো উচ্চ পদস্থ চাকরি করলে মাসে স্যালারি কত টাকা হবে, এরপর আমি ওদের কাছ থেকে প্রতি মাসে মাসে বাড়তি টাকা পাবো, গাড়ি পাবো, ফ্ল্যাট পাবো, সব কিছু পাবো। হা 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 হা। দরজার সামনে দাঁড়িয়ে একটু আগে যা ঘটে গিয়েছে আপনাদেরকে সব কিছু খুলে বললাম, কিন্তু পরিচয়টা এখনও দিলাম না। পরিচয়টা আপনাদেরকে দিয়ে দিই। আমি আবির, মা বাবার একমাত্র সন্তান। আমার যখন 15 বছর বয়স তখন আমার মা বাবা একটা দুর্ঘটনায় মারা যায়। এরপর আমি আমার মামার কাছে চলে আসি। কিন্তু দেখুন, বিধাতার কি নির্মম উপহাস, আমাকে এনে এখানে কতটা অসহ্য যন্ত্রণা সহ্য করতে হয়েছে। এইসব কথা ভেবে দরজাটা খুলে ভিতরে প্রবেশ করলাম। হাত পা কাঁপতে শুরু করলো, কারণ ভেতরে এসিটা কেমন জানি না একটু বাড়তি ছিল। তেমন কখনো এসি রুমে যাওয়া হয়নি, তাই অনুভব করতে পারছিলাম না। রুমের মধ্যে কেমন যেন একটা ভালো অন্যরকম ঘ্রাণ বের হয়েছিল। এমন সুঘ্রাণ কখনো দেখা হয়নি, কিন্তু বোঝা হয়নি। রুমটার মধ্যে আসলেই অন্যরকম একটা প্রশান্তি লাগছিল। আশেপাশে তাকিয়ে দেখলাম অনেক সুন্দর করে সাজানো, অনেক দামি আসবাবপত্র। সামনে খাটের উপর বসে থাকা একটা মেয়ের দিকে এখনও নজর পড়েনি। রুমটা অনেক সুন্দর এবং কি অনেক বড়। ভালো করে রুমটার দিকে আমি চোখ বুলিয়ে তাকাচ্ছিলাম। বাইরে একটা বেলকনিটা বেশ সুন্দর। বেলকনির আশেপাশে অনেক সুন্দর ফুল ফুটেছে। ফুলের ঘ্রাণে রুমটা যেন আরও সুন্দর লাগছিল। এতটা ভালো লাগছিল যে বলে বোঝাতে পারবো না। জানালা দিয়ে হালকা মৃদু বাতাসে মনটা ভরে যাচ্ছিল। সামনের দিকে তাকিয়ে ভয় পেলাম, কারণ একটা মেয়ে বসে আছে খাটের ওপর। মেয়েটাকে এখন আমি দেখিনি, কিন্তু সম্পর্কে এখন কাগজে কলমে সে আমার স্ত্রী। কিন্তু এই বিয়েটা একটা খেলনা ছাড়া আর অন্য কিছু না। তাই আমি সামনে এগিয়ে গেলাম। সামনে যেতে মেয়েটা আমাকে দেখে বলে ওঠে, তুমি আমাকে বিয়ে করেছো? আমি চুপ করে রইলাম, কিছু বললাম না। প্রথমত ভয় পেয়েছিলাম, তাই মেয়েটা আবারও প্রশ্ন করলো। আমি মেয়েটার দিকে তাকাতেই যেন আমি একটা অপরূপ সুন্দরী মেয়েকে দেখে আমার সামনে দেখতে পেলাম। যেন আকাশ থেকে নেমে আসা একটা পরী আমার সামনে দাঁড়িয়ে আছে। মেয়েটার দিকে অবলক চোখে আমি তাকিয়ে আছি। আমার এতটা সামনে এসে যে মেয়েটার নাকের নিঃশ্বাস আমার মুখে পড়ছে। বললেন না তো। আর তোমার নাম কি? জি, আমি আবির। আর হ্যাঁ, বিয়েটা আমার সাথে আপনার হয়েছে। আর আমি আপনাকে এসব বিষয়ে কিছু বলছি না, কারণ এটা একটা সাধারণ বিষয় হচ্ছে। এটা কোনো স্বাভাবিকভাবে হয়নি, তাই আমি এসব নিয়ে কখনো আপনাকে বলবো না। বা এই বিয়েটা যে সত্য তাও আমি বিশ্বাস করছি না। আপনি আপনার মতো থাকতে পারেন। আমরা যে স্বামী স্ত্রী কাগজে কলমে, এটা অবশ্য জরুরি না। আপনি স্বাধীনভাবে থাকতে পারেন। আমি কখনোই স্বামীর অধিকার নিয়ে আপনার কাছে চাইতে আসবো না বা বলবো না। কথাটা বলে সামনে থাকা একটা বালিশের দিকে তাকিয়ে রইলাম। বালিশটা হাতে নিয়ে আমি বিছানার মধ্যে একটা চাদর বিছিয়ে ঘুমাতে যাব, তখন মেয়েটা হা করে আমার এমন অবস্থা আর কাণ্ড কারখানা দেখে তাকিয়ে রইল। তখন মেয়েটা আমার উদ্দেশ্যে বলে ওঠে, এ কি, তুমি দেখি নিচে বিছানা করছো? বালিশ নিয়ে নিচে কেন বিছানা করছো তুমি? আমি তো নিচেই ঘুমাই, তাই আমি এখানে বিছানা করছি। আমি হতবাক হয়ে তাকিয়ে রইলাম ছেলেটার কাণ্ড দেখে। আমি দৌড়ে গিয়ে ছেলেটার হাত থেকে বালিশটা আর নিচের ফ্লোর থেকে চাদরটা নিয়ে নিলাম। তুমি আমার স্বামী, কেন ঘুমাবে আমার সাথে? ঘুমাবে তুমি? আমার অভ্যাস আছে, আমি নিজে ঘুমাতে পারবো, সমস্যা নেই। আপনার আমাকে নিয়ে চিন্তা করা লাগবে না। তোমার অভ্যাস আছে মানে? আপনি হয়তো জানেন না, আমার পরিবারে মা বাবা বলতে কেউ বেছে নেই। ছোটোবেলা থেকেই মা মামির কাছে বড় হয়েছে। আর আমাদের ছোট্ট একটা রুমে থাকতে দিত। ওখানে ছিল না কোনো খাট বা অন্য কিছু। আপনার এইসব নিয়ে চিন্তা করা লাগবে না। আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান, তাই নিচে ঘুমানো আমার জন্য কোনো বিষয় না। আপনাকে চিন্তা করা লাগবে না। ছেলেটার কথা শুনে চোখ দিয়ে পানি চলে আসলো। নিজের অজান্তেই আমার চোখের কোণে থেকে দুধটা
জল গড়িয়ে পড়ল। তখন ছেলেটা আবার আমার উদ্দেশ্যে আবারও বলে ওঠে, আপনার প্রাক্তন আপনাকে ছেড়ে চলে গিয়েছে, তাই কষ্ট পাচ্ছেন? ও চলে গেছে তাতে এতটা কষ্ট পাইনি, কিন্তু তোমার কথা শুনে একটু কষ্ট পেলাম। আর আমি একটু খুশিও হলাম যে চলে যাওয়ার সে চলে গিয়েছে। চলে গিয়ে অবশ্য জীবনে একটা ভালো মানুষ আমাকে দিয়ে গেছে। মেয়েটার কথা শুনে আমি হাঁ করে তাকিয়ে রইলাম। ওর কথার মানে আমি বুঝলাম না। আমি তখন ওনার উদ্দেশ্যে বলে উঠি, আপনি আমার সিনিয়র, আপনি খাটে ঘুমিয়ে পড়ুন, আর আমি নিচে ঘুমাচ্ছি। আমার কোনো সমস্যা নেই, আগে বলছি আমার অভ্যাস আছে। ছেলেটাকে ধরে খাটে বসিয়ে দিলাম। এরপর ওর উদ্দেশ্যেই বললাম, একদম চুপ। তুমি আমার জুনিয়র হও, যত বছরই ছোট হও না কেন, তুমি আমার স্বামী, আর আমি তোমার মর্যাদা রাখবো। এসব কি বলছেন? আমি গরিব, আমি এতিম, তার চেয়ে বড় কথা আমি আপনার থেকে 4 বছরের জুনিয়র। আপনি আমাকে কিভাবে মেনে নেবেন? আমি ওর ঠোঁটে আমার আঙ্গুলটা রাখলাম। ফর্সা মুখে ওর ভালো করে চুলগুলো সরিয়ে আমি তাকিয়ে দিয়ে রইলাম ছেলেটার মুখটায়। আসলে খুবই মায়াবী, তাকে দেখতে ইচ্ছে করে প্রথম দেখাতেই। কেন জানি না মায়ায় পড়ে গেলাম। ছেলেটার মধ্যে যেন একটা অন্যরকম মায়া কাজ করে। যে কোনো মেয়ে ছেলেটার মুখের দিকে তাকিয়ে আকৃষ্ট হতে বাধ্য হবে। নিজের মনে অনেকটা খুশি হলাম যে লাইফে এমন একজনকে পেলাম যাকে প্রথম দেখায় এতটা ভালো লেগেছে। আমার প্রাক্তনকেও দেখে এতটা কখনো ফেল করিনি। আজকে নিজের স্বামীর রূপে জুনিয়র ছেলেটাকে দেখে যতটা ভালো লাগলো। কি করছেন? আমি আপনার ছোট। তাতে কি হয়েছে? তুমি আমার স্বামী, কেন তুমি আমাকে তোমার স্বামীর অধিকার দেবে না? আমি এসব বুঝি না, আমি বাচ্চা। সবগুলো গয়না সরিয়ে আমি আবার মাথা থেকে ওড়নাটা সরিয়ে নিলাম। চুলগুলো সুন্দর করে রেখে আমি ওর চোখের দিকে তাকালাম। ওর মুখের সামনে এসে বললাম, কে বলেছে তুমি বাচ্চা? তোমাকে যদি সুযোগ দিই তাহলে তো তুমি অন্য কিছু করে ফেলতে পারো। মেয়েটা আমার সামনে চলে আসে। মেয়েটার গরম নিঃশ্বাস আমার মুখে পড়তে লাগলো। নিজের অজান্তে হাত দুটো দিয়ে মেয়েটার কোমর আমার সামনে ঝুঁকে দিলাম। মেয়েটা আমার বুকে এসে পড়লো। ওর ঠোঁট দুটো আমার নিজের দখলে করে নিলাম। যত সময় নিঃশ্বাস ছিল আমি রেসপন্স দিতে লাগলাম। হঠাৎ করে আবির আমাকে জড়িয়ে ধরে কিস করতে লাগলো। আমিও ওর এমন ভালোবাসার ছোঁয়া পেয়ে নিজেও রেসপন্স দিতে লাগলাম। দুজনকে কিস করতে লাগলাম। দম ফুরিয়ে আসতে এক ঝটকায় ওকে ছেড়ে দিলাম। নিজেও হাঁপাতে লাগলাম। এরপর মনে করলাম একটু আগে কি করে ফেলেছি, তাই লজ্জা এবং কি খুবই অপরাধে চোখে নিচু করে ওর উদ্দেশ্যে বলে উঠলাম, আসলে সরি, নিজেকে কন্ট্রোল করতে পারিনি। এতটা সামনে চলে এসেছেন আপনি। ওর কথা শুনে মুচকি একটা হাসি দিয়ে ওর দিকে তাকিয়ে বললাম, এটা কি বলছো তুমি? তুমি আমার স্বামী, আর তুমি একটু আগেই বলেছিলে তুমি বাচ্চা, কিন্তু তুমি একটু আগে যা দেখিয়েছো তাতে আমার মনে হলো তুমি আমার থেকেও অনেক বড় একটা সিনিয়র। আমি কিছু বললাম না। তখন নীলা আমার হাত ধরে ও খাটে শুয়ে দিল। এরপর আমার উদ্দেশ্যে বলে ওঠে, আমার খুব ঘুম পাচ্ছে, আমি ঘুমিয়ে যাব, তুমি প্লিজ ঘুমাও। আমি তোমার বুকে ঘুমাতে চাই। আমার খুব ইচ্ছে আমি আমার স্বামীর বুকে ঘুমাবো। আমি যেন নিজের কান চোখ দুটোকে বিশ্বাস করতে পারছি না যে আমার জীবনে কোনো ভালোবাসার মানুষ আসবে। নীলা আসলেই অপরূপ সুন্দরী। তাকে দেখে যে কোনো ছেলেই পছন্দ করবে না এটা বললে একদম ভুল হবে। নীলা খুবই দারুণ একটা মেয়ে। ওকে দেখে আমি যেন ক্রাশ খেলাম। তো খুব সুন্দরী এবং কি ভালো একটি মেয়ে। কি বলবো, এই মেয়েটি নাকি খুব রাগী। অফিসের মধ্যে ও নাকি পুরো শহরের নাম্বার 1 বিজনেসম্যান। আমার সামনে কতটা নরম হয়ে আছে। সেই রাগে মেয়েটাকে আমি খাটের একপাশে ঘুমাতেই তখনই নীলা আমার বুকে মাথা দিয়ে জড়িয়ে ধরে শুয়ে রইল, একদম বাচ্চাদের মতো গটিসুটি মেরে। তুমি আমাকে ভালোবাসবে তো, নাকি আমার মামা মামির মতো এমন করে ছুঁড়ে ফেলে দিবে? আবিরের কথা শুনে চোখের মধ্যে দুফোঁটা জল চলে আসে। এরপর তাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলে উঠি, করে দিচ্ছি, তোমাকে জীবনে কখনো কষ্ট পেতে দেব না, বা কেউ তোমাকে কষ্ট দিবে এটা কখনো আমি মেনেও নেব না। নীলা আমাকে শক্ত করে জড়িয়ে ধরে বাচ্চাদের মতো ঘুমিয়ে পড়ে। আমি বিছানার মধ্যে শুতেই যেন মনে হলো এ কোন স্বর্গ থেকে আসা অন্যরকম একটা অনুভূতি। কারণ এত নরম বিছানা আমি কখনো দেখিনি। প্রথমে ঘুম আসতে চাইল না, কিন্তু ধীরে ধীরে যেন অজানা একটা পৃথিবী থেকে আমার চোখের মধ্যে এসে ঘুম ভর করতে লাগলো। আমিও নীলাকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ি।
সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আবির বাচ্চার মতো শুয়ে আছে। ওকে দেখে মনে হলো একটা ঘুমের আছে, ওর মুখে একটা কিস করে দিই। নিচে গেলাম, নিজের কাজের লোকেরা চা বানিয়ে দেয়, চা খেয়ে রেডি হব অফিসের জন্য। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি নীলা বিছানায় নেই, হয়তোবা কোথাও গিয়েছে। নিচে আমি ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিয়ে নিজের জামা কাপড়গুলো পরে নিয়েছে। পুরনো জামা কাপড়, ওদের এত দামি পোশাকের মধ্যে আমার জামা শুধু সামান্য সমতুল্য। নিজেকে নিজে বলতে লাগলাম, আসলেই আমি শুধু সাধারণ ছাড়া আর অন্য কিছুই না। আবির জন্য নিজের হাতে চা বানিয়ে আমি উপরে গেলাম। তখনই দেখলাম আবির রেডি হচ্ছে, ওর গায়ে শুধু একটা তোয়ালে, ভালো আছে, তাছাড়া গায়ের মধ্যে কিছুই নেই। আমি হাঁ করে ওর দিকে তাকিয়ে রইলাম। রেডি হচ্ছিলাম, তখনই কোথা থেকে যে নীলা চলে আসে রুমের ভিতরে। আমি লজ্জায় মুখটা লুকাতে লাগলাম। গায়ের মধ্যে কিছুই নেই, পরনে শুধু একটা তোয়ালে জড়ানো। লজ্জা পাওয়ার কি আছে শুনি? তুমি আমার স্বামী, তোমার সব কিছু আমি দেখতে পারবো। কথাটা বলেই চার কাপটা রেখে সামনে যাব, তখনই ফ্লোরের সাথে পা পেঁচিয়ে পড়ে যাব। তখনই আবির নীলা ফ্লোরের সাথে পা পিছলে পড়ে যাবে, তখনই আমি ওকে শক্ত করে জড়িয়ে ধরি। ও আমার গায়ের উপর পড়ে আর ওর ঠোঁটটা আমার ঠোঁটের সাথে মিলে যায়। প্রায় অনেকক্ষণ দুজন দুজনের দিকে তাকিয়ে রইলাম। আমার যেন এমন অবস্থায় দুজন মোটেও প্রস্তুত ছিলাম না। আমি তো লজ্জায় দাঁড়িয়ে পড়লাম। নীলা মুখটা লজ্জায় লাল হয়ে পড়েছিল। আমার এমন অবস্থা দেখে নীলা লজ্জায় ওখান থেকে চলে যায়। রোমান্টিক হবে কখনো ভাবতে পারিনি। আমি ওকে কখনো হারাতে চাই না, সবসময় আমার করেই রাখতে চাই। ও জীবনে অনেক কষ্ট পেয়েছে, আমি চাই না তোমার জীবনে কষ্ট থাক। আমি ওর জীবনটা সুন্দর করে সাজিয়ে রাখতে চাই। আমি রেডি হয়ে নিলাম। কিছুক্ষণ পর নীলা ভিতরে প্রবেশ করলো, আমার নাস্তা নিয়ে আসলো। নীলা আমাকে নিজের হাতে খাইয়ে দিতে লাগলো। আমি না করা শর্তে জোর করে খাওয়াচ্ছে। এরপর মুখের দিকে তাকাতে কেমন জানি না ও রাগী ভাব নিয়ে আসে। তখন ওর উদ্দেশ্যে বলে উঠি, আপনি রেগে আছেন কেন এত? কথাটা বলতেই আরও রেগে যায়। তোমাকে না একবার বলেছি তুমি আমাকে এখন থেকে আর আপনি করে রাখবে না। তোমার সিনিয়র হয়েছে তাতে কি হয়েছে? আমি তোমার স্ত্রী, তাই নিজের স্ত্রীকে কখনো কেউ আপনি করে বলে না। তুমি এখন থেকে আমাকে নীলা বলে ডাকবে, আর তুমি করে বলবে, এটা আমার শেষ কথা। এখন হয়তো কিছুটা বুঝতে পারছি যে নিজের মুখটা এখনও শুকনো, হয়তো নাস্তা করেনি। তাই আমি ওর উদ্দেশ্যে বলি, তুমি কি নাস্তা করনি এখনও? কি করে করবো শুনি? কেউ তো আমাকে নাস্তা খাইয়ে দেয়নি, নিজে একা একা অন্যের হাতে খাচ্ছে, শুধু কাজের লোক। আমি তো জানতাম না। কথাটা বলে আমি নিজের হাতে ওকে খাইয়ে দিলাম। নীলাও যেন বাচ্চাদের মতো খেতে লাগলো। আমি ওর এমন অবস্থা দেখে হাসতে লাগলাম। নীলাও হেসে উঠল। চলো আগে আমি তোমাকে কলেজে নামিয়ে দিই, তারপর না হয় আমি অফিসে যাব। নীলা কথাটা বলে আমার হাতটা ধরে বাসার নিচে আসতে লাগলো। তখনই পেছন থেকে আমাদেরকে এমন অবস্থায় দেখে নীলার মা ডাক দিয়ে বলে ওঠে, নীলা, এই গরিব ফকির ছেলেটার হাত ধরেছিস তুই? তোর তো হাত নোংরা হয়ে যাবে মা। মা, এসব কি বলছো তুমি? ও আমার স্বামী, তুমি ওর সাথে এমন ব্যবহার করতে পারো না। এসব কি বলছিস মা? তোর মাথা ঠিক আছে? ওকে তোর বাবা কোথা থেকে নিয়ে এসে তোর সাথে বিয়ে দিয়েছে শুধুমাত্র আমাদের মান সম্মানের দিকে তাকিয়ে। না হলে ওর কোনো যোগ্যতা আছে আমার মেয়ের সাথে বিয়ে করার? আম্মু কি সব বলছো এসব? বাদ দাও, তুমিও এখন বর্তমানে আমার স্বামী। তুই যাকে তাকে নিজের স্বামী বললে তো আমি মেনে নিতে পারবো না। আর ও শুধুমাত্র বিয়ে করেছে আমাদের সম্পত্তির লোভে, কিন্তু আমি তা হতে দিতে পারবো না। ওর মামাকে তো তুই জানিস, আমাদের কোম্পানির সাধারণ একটা কর্মচারীর বোনের ছেলে হয়ে আমাদের বাসায় এসেছে শুধু টাকার লোভে, অন্য আর কিছু না। ওরা শুধু ফকিন্নির বাচ্চা। সমস্যা নেই, আপনাদের চিন্তা করা লাগবে না। তাই আমি বাধ্য করেছি। আমার আপনি সম্পত্তি বা কোনো টাকা পয়সার বিন্দু পরিমাণের লোভ নেই। আমার এগুলোর প্রতি কোনো অভিযোগ বা অভিমানও নেই। আবির, তুমি দাঁড়াও, এসব কি বলছো তুমি? আম্মু দেখো, তুমি এসব কথা আর কখনো বলবে না। আমি শেষবারের মতো বলে দিচ্ছি, ও আমার স্বামী, আর এখন থেকে ও আমার সাথেই থাকবে। আর ওকে আমি এখন কলেজে দিয়ে আসছি, এটাই আমার শেষ কথা। এই কথাগুলো বলে হাতটা ধরে নিচে নিয়ে আসলো। এরপর আমার উদ্দেশ্যে বলে, আসলে আম্মুর এমন ব্যবহারের জন্য আমি সরি। আসলে আম্মু কখনো তোমাকে চিনতে পারিনি। আবার আম্মু যেমনটা বাচ্চা তেমনটা না, আসলে তার মনটা না অনেক ভালো, কিন্তু সে হঠাৎ করে এমন একটা দুর্ঘটনার জন্য মোটেও প্রস্তুত না। সে ভেবেছে হয়তোবা তুমি ওদের মতো। সমস্যা নেই, আমার হিসেবে অভ্যস্ত আছে।
বুঝতে পারলাম আবিরের মন খারাপ। আরও ভালো করে তাকিয়ে দেখি জামা কাপড় ঠিক নেই। ওকে কলেজের পরে আমাকে শপিংয়ে নিয়ে যেতে হবে। আজকে আবার একটা মিটিং আছে, তাই আবিরকে নিয়ে ওর কলেজের সামনে ওকে নামিয়ে দিয়ে এরপর আমি নিজের অফিসে চলে যাই। কলেজটা ভালো করে তাকিয়ে দেখি কলেজটা আসলে অনেক সুন্দর আছে। কলেজের ভিতর প্রবেশ করে দেখি অনেকগুলো ছেলে মেয়ে বসে আড্ডা দিচ্ছে, তার মধ্যে অনেকগুলো ছেলে র্যাগিং করছে। আমি ভালোভাবে কলেজটার দিকে তাকিয়ে এরপর কলেজের ভিতর প্রবেশ করব। সামনে থাকা কিছু ছেলে আমাকে দেখে আমার দিকে তাকিয়ে আমার উদ্দেশ্যে বলে ওঠে। সামনে থাকা একটা ছেলে আমাকে ডাক দেয়। আমি মাথা নিচু করে ছেলেটার সামনে গেলাম। আমার সামনে যেতে ছেলেটা আমার উদ্দেশ্যে বলে ওঠে, এই ছেলে, তুই কোথা থেকে এসেছিস? তোকে দেখে তো মনে হয় তুই কোন চিড়িয়াখানা থেকে উঠে এসেছিস। ছেলেগুলো আমার দিকে তাকিয়ে কথাটা বলতে লাগলো। আমি মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম। তখন ছেলেগুলো আমার এমন চুপ থাকা দেখে আমার সামনে এসে আমার শার্টের কলারটা চেপে ধরে। এরপর আমার উদ্দেশ্যে বলে ওঠে, কিরে, চুপ করে রইলি কেন? কিছু জিজ্ঞেস করছি, তুই দেখি একদম চুপ করে রইলি, কথা বলছিস না কেন? বোবা হয়ে গেলি নাকি? ভাইয়া, আমি ভার্সিটিতে নতুন এসেছি আর আমি এখানে কিছুই জানি না। আমি এখানে নতুন, আমি এখানে প্রথম ভার্সিটিতে এসেছি। আরে বলছিস কি? আমরা তো তোদের মতো ছেলেদেরকে র্যাগিং করি, আমাদের কাজ তো এটাই, তার জন্যই তো বসে আছি। আর তুই বলছিস তুই নতুন, তাহলে তো ভালোই হলো, তোকে র্যাগিং করে মজা পাওয়া যাবে। ভাইয়া, আমার সাথে এমন করবেন না প্লিজ। কথাটা বলতে না বলতে ছেলেটা ঠাস করে একটা মুখের ওপর থাপ্পড় বসিয়ে দিল। আমি চুপ করে রইলাম। এরপর ছেলেগুলো শার্টের কলার ধরে আমাকে বলে ওঠে, ঠিক আছে, তোকে ছেড়ে দিতে পারবো যদি চিঠিটা গিয়ে সামনে ওই গাড়ি থেকে নামছে মেয়েটা, ওকে দিয়ে আসতে পারিস, তাহলে তোকে একদম ছেড়ে দিব। সামনের দিকে তাকাতে খেয়াল করলাম একটা কালো গাড়ি ভার্সিটির ভিতর প্রবেশ করছে। গাড়ির ভিতরে কি আছে এখনও জানি না, দেখে মনে হচ্ছে অনেক দামি গাড়ি, কিন্তু গাড়িটার নাম আমি অবশ্যই জানি না। কিন্তু বুঝতে পারছি যে ভিতরে কেউ আছে, সে অবশ্যই কোনো ধনী পরিবারের থেকে হবে। ছেলেগুলো আমার হাতে চিঠিটা দিয়ে বলে ওঠে, তুই যদি এটা দিতে পারিস তাহলে কিন্তু তোকে আমরা ছেড়ে দিব, আর কথা দিচ্ছি আর কখনো বিরক্ত করব না। আমি কথাটা শুনে ছেলেটার থেকে মেয়েটার সামনে যেতে লাগলাম। তখন এই গাড়িটার সামনে এসে দাঁড়ায়, সামনে পার্কিং করে। গাড়ি থেকে তখনই একটা মেয়ে নেমে আসে। মেয়েটা মডেল, দেখতে অপরূপ সুন্দরী, কিন্তু মেয়েটাকে দেখে মনে হয় না যে এই ভার্সিটির স্টুডেন্ট, কিন্তু বয়স মনে হয় আমার থেকেও 3-4 বছরের তো সিনিয়র হবে। কিন্তু এখানে এসেছে এমন মডেলভাবে বুঝতে পারছি না। তাও আবার দেখলাম কোনো ব্যাস নেই। এগুলো চিন্তা করে আমি ছেলেগুলোর দেওয়া কাগজটা হাতে নিয়ে মেয়েটার সামনে গেলাম। মেয়েটার সামনে যেতে আমাকে দেখে মেয়েটার চোখ থেকে সানগ্লাস সরিয়ে আমার উদ্দেশ্যে বলতে শুরু করলো, পথের মাঝখানে দাঁড়িয়ে আছো কেন? কি জন্য এসেছো? আসলে আমি আপনার সামনে কিছু একটা দিতে এসেছিলাম। আজ পর্যন্ত সাহস হলো না এই শ্রাবণীর সামনে এসে কারোর কথা বলার। এমনকি এখানে প্রফেসররাও আমার সামনে এসে কথা বলতে দুবার চিন্তা করে, কিন্তু এই স্টুডেন্ট ছেলেটা আমার সামনে এসে কথা বলছে। তার থেকেও বড় কথা, ছেলেটাকে দেখতে খুব কিউট। দেখলাম ছেলেটার হাতের দিকে, খেয়াল করলাম যে ছেলেটার হাতে একটা চিঠি। কাগজের খামে মোড়ানো কাগজটা আমি মেয়েটার হাতে দিলাম। মেয়েটা কাগজটা নিয়ে পড়ে এতটা রেগে যায় যে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দেয় আর বলে ওঠে, তোর সাহস কি করে হয় আমাকে এমন চিঠি দেওয়ার? তুই কে? তোর বাসা কোথায়? মেয়েটা আমার মুখের উপর কাগজটা ছুঁড়ে মারে। কাগজের মধ্যে খুব খারাপ ভাষায় একটা কিছু লেখা আছে। এটা পড়ে আমিও তো আঁতকে উঠি। আমি মেয়েটাকে বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু আমার কোনো কথাই শুনলো না। তখনই মেয়েটা চিৎকার করে বলে ওঠে, এই গার্ড, তোমরা কোথায় আছো? এখনই ছেলেটাকে ধরে আমার অফিসে নিয়ে এসো। আমি ভেবেছিলাম হয়তোবা কোনো ভালো একটা ছেলে, কিন্তু এমন ব্যবহার কখনো আশা করিনি। আসলেই পুরুষ মানুষের মধ্যে এতটা খারাপ কিছু লুকিয়ে থাকে, এটা স্বাভাবিক। ম্যাডাম, আপনি চিন্তা করছেন কেন? আপনি আপনার অফিসে যান, আমরা আপনার কেবিনে নিয়ে আসছি এই ফাজিল বদমাইশকে। মেয়েটা রেগে ভার্সিটির ভিতরে যে অফিস আছে অফিসের ভিতর চলে যায়। তখন ছেলেগুলো আমার সামনে আসে। আমার সামনে এসে আমার গায়ে একটা ঠাস করে লাথি মেরে বলে ওঠে, কিরে, কেমন দিয়েছিলাম বেয়াদবির শাস্তি? তুই আমাদের সাথে বেয়াদবি করেছিস, তার পরিণাম পেয়েছিস। কোনো উল্টা কথা বলিস, তাহলে শাস্তি কী হতে পারে তুই হয়তো বা জানিস না। নতুন এসেছিস, এই যে একটু আগে মেয়েটাকে দেখছিস, মনে হচ্ছে আমাদের এই ভার্সিটির প্রিন্সিপাল।
আর তুই এটা প্রিন্সিপালকে দিয়েছিস। তুই এটাও জানিস না এই পুরো ভার্সিটিটার মালিক ওনার বাবা। আপনারা কেন আমার কেরিয়ার নিয়ে এমন করছেন? আমি এখানে পড়তে এসেছি, কোনো ঝামেলা করতে আসিনি। তারপরও কেন আপনারা আমার সাথে এমন করছেন? আমি কি এমন করেছি আপনাদের, যার জন্য আপনারা বারবার আমার ক্ষতি করতে চাচ্ছেন? তুই আমাদের কিছুই করিস নি, কিন্তু কি বলবো বল, তোকে দেখে আমাদের খুব খারাপ লাগে। তোকে দেখলে কেমন যেন লাগে। তোর সাথে যদি না একটু ফাইজলামো করি, তোকে যদি একটু জ্বালাতন না করি, আমাদের কেন জানি না ভালো লাগছিল না, তাই করেছি। মন খারাপ করিস না, যা হবার তা পরে দেখা যাবে। কথাগুলো বলে ছেলেগুলো আমাকে অনেক মেরে মেয়েটার কাছে নিয়ে যায়। তখন দেখলাম মেয়েটা প্রচুর পরিমাণে রেগে আছে, আর ছেলেগুলো মেয়েটার এমন অবস্থার দিকে ভয়ে ওখান থেকে চলে যায়। আমাকে দেখে মেয়েটা আমার কাছে আসে। মেয়েটা আমার শার্টের কলার চেপে ধরার জন্য সামনে যাবে, তখনই স্যারের সাথে ধাক্কা লেগে নিচে পড়ে যাবে। তখনই মেয়েটাকে আমি ধরতে যাব, মেয়েটা সরাসরি আমার গায়ের উপর পড়ে যায়। মেয়েটার নরম নিঃশ্বাস মুখে এসে পড়তে লাগলো। মেয়েটার জোরে জোরে নিঃশ্বাস ফেলছে। এই শ্রাবণীকে স্পর্শ করার তোর সাহস কি করে হলো? আজ পর্যন্ত কোনো ছেলের সাহস হয়নি আমাকে ছুঁয়ে দেখার, আর তুই আমাকে জড়িয়ে ধরেছিস। ম্যাডাম, আমি কিছু করতে চাইনি, প্লিজ ভুল বুঝবেন না। আমি কিছুই করিনি। আপনি পড়ে যেতে চেয়েছিলেন, আমি শুধু আমাকে আর কিছু বলতে দিল না। আরেকটা থাপ্পড় আমার মুখের উপর মেরে দেয়। আমি চুপ করে মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম। আগে বল, তোর মা বাবার নাম্বারটা দে, ওদেরকে কল করে এখানে নিয়ে আসতে হবে। তুই এত অসভ্য, এত খারাপ বেয়াদব ছেলে কি করে হতে পারিস? ম্যাডামের কথা শুনে চুপ করে দাঁড়িয়ে রইলাম, কোনো কথা বলছি না। মুখ থেকে কোনো কথা বের হচ্ছে না। আমি একদম নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে রয়েছি। তখন ম্যাডাম আমার এমন নীরবতা দেখে রাগে গলায় বলে ওঠে, কি রে, চুপ করে রইলি কেন? কথা বলছিস না কেন? তোকে কি বলেছি, দে। ম্যাডাম, আসলে এই পৃথিবীতে আমার আপন বলতে কেউ নেই। ছোটবেলায় মা বাবাকে হারিয়েছি, তাই এখানে আমি এতিম। কিছুক্ষণ আমি একদম চুপ রয়ে গেলাম যে ছেলেটার মা বাবা নেই, কিন্তু এটা ও লিখেছে। ও এত অসভ্য কেন? আপনার হাতের কাগজটা আমার না ম্যাডাম, আমাকে র্যাগিং করেছে। বোঝার চেষ্টা করেন। ওরা কাগজটা দিয়ে আপনাকে দিতে বললো, তাই আমি এটা নিয়ে এসেছি। তুমি আজকে যা করেছো, আমার তখন ইচ্ছা করছে তোমাকে টিসি দিয়ে বের করে দিতে, কিন্তু তোমার এই মাসুম চেহারা দেখে কেন জানি না আমার মায়া হচ্ছে। কেন তোমার এই চেহারার মধ্যে এত মায়া বুঝতে পারছি না। তোমার মধ্যে কি সত্যি ম্যাজিক আছে, নাকি মায়া আছে বুঝতে পারছি না, নাকি জাদু জানো তুমি? ম্যাডামের কথার কোনো উত্তর আমি দিতে পারছি না। মুখ থেকে কোনো কথা বের হচ্ছে না। চুপ করে দাঁড়িয়ে আছি, কারণ অপরাধী মনে হচ্ছে আমার কাছে এখন। কারণ আমি যদি এই জিনিসটা না দিতাম তাহলে তা খারাপ লাগতো না। অফিসের মধ্যে বসে আছি, কিন্তু কেন জানি না বারবার শুধু আবিরের কথাই মনে পড়ছে। আবিরের খোঁজ নেওয়ার জন্য ওখানে ভার্সিটিতে একজনকে রেখে দিয়েছি। তখনই লোকটা কল করে বলে যে আবিরের সমস্যা হয়েছে, ওকে নাকি প্রিন্সিপাল তার রুমে নিয়ে গিয়েছে। তাকে হয়তো প্রিন্সিপাল এই ভার্সিটি থেকে বের করে দিতে পারে। আমি আর দেরি করলাম না, গাড়িটা বের করে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিলাম। মিটিংটা ক্যান্সেল করে ফেললাম। আচ্ছা বুঝলাম তোমার কথা, আমি বিশ্বাস করলাম, কিন্তু এখনও পুরোপুরি করতে পারছি না। 1 মিনিট, আমি সিসি ক্যামেরা চেক করে দেখি। কিছুক্ষণ চেক করার পর বুঝতে পারলাম আসলেই ছেলেটা যা বলছে সত্যি বলছে। তখন আমি ওর উদ্দেশ্যে বলে উঠি, আচ্ছা তোমার নাম কি? জি ম্যাডাম, আমার নাম আবির, আর আমি এখানে নতুন অ্যাডমিশন নিয়েছি। আজকে আমার প্রথম দিন। কথাটা বলা শেষ করতে পারলাম না, তখনই দেখলাম হন করে আমাদের ভার্সিটির মধ্যে অনেকগুলো গাড়ি ভিতরে প্রবেশ করছে। একে একে প্রায় 10টা গাড়ি আমাদের ভার্সিটির ভিতরে প্রবেশ করলো। তারপর জানালার দিকে খেয়াল করলাম, গাড়ি থেকে একটা মেয়ে নেমে আসে, স্যুট পরে, চোখে সানগ্লাস। গাড়ি থেকে নেমে পড়ে সামনে ভালো করে মুখটার দিকে খেয়াল করলাম, দেখলাম আর কেউ না, এটা যে আমার স্ত্রী নীলা। নীলাকে দেখে আশেপাশে যত স্টুডেন্ট এবং প্রফেসর ছিল সবাই ভার্সিটি থেকে বের হয়ে আসে। দেখে এক একজন এক এক কথা বলছে যে এত বড় একজন বিজনেসম্যান হঠাৎ করে এখানে এসেছে, তার কারণ কেউ বুঝতে পারছে না। নীলা তখনই দেখলাম অফিসের ভিতর প্রবেশ করে। নীলাকে দেখে কেমন জানি না শ্রাবণী ম্যাডাম হতভম্ব হয়ে যায়। ওকে দেখে দৌড়ে জড়িয়ে ধরতে যাবে। প্রয়োজন নেই তোকে আমার জড়িয়ে ধরাও লাগবে না। তুই আগে বল, তুই আমার হাজবেন্ডকে কেন এখানে নিয়ে এসেছিস, আর তুই নাকি ওকে ভার্সিটি থেকে বের করে দিবি? নীলার কথা কিছুই বুঝতে পারছি না।
ভার্সিটি থেকে বের করে দিব তোর হাজবেন্ডকে মানে? বুঝলাম না কিছুই। তোর সামনে যে ছেলেটা দাঁড়িয়ে আছে ও আর কেউ না, ও আমার স্বামী। নীলার মুখে এমন কথা শুনে নিজের কানকে বিশ্বাস করতে পারছি না। শুনেছি নীলার হাজবেন্ড, যার সাথে বিয়ে হয়েছে, ও তার থেকে জুনিয়র, কিন্তু এটা জানি না আবির তার হাজবেন্ড। কিন্তু একটু আগে যে আমি আবিরকে নিজের মনটা দিয়ে দিয়েছি, এই ছেলেটার মধ্যে কোনো একটা ম্যাজিক আছে। আসলেই যে কোনো মেয়ে ওর প্রেমে পড়তে বাধ্য। ছেলেটা জুনিয়র হলে কি হবে? শ্রাবণী, তুই আমার বেস্ট ফ্রেন্ড, এটা তুই ভালো করে জানিস, কিন্তু এতটুকু তুই জেনে নে যে তুই যদি আমার বেস্ট ফ্রেন্ড না হতি তাহলে তোর এই ভার্সিটিতে হয়তো বা এত সময় টিকে থাকতোও না। ও আমার হাজব্যান্ড, ওর থেকে কেউ যদি খারাপ দিকে তাকায় আমিও তার চোখ তুলে নেব। তুই যাবার চেষ্টা না, আমি সব কিছু দেখেছি, ভুল সঠিক সব কিছু দেখে আমি কথা বলছি। আর তোকে এসব কে বলেছে যে ওকে আমি ভার্সিটি থেকে বের করে দেব? শ্রাবণী ম্যাডাম কিছুক্ষণ নিজেকে বোঝানোর পর ও বোঝে। এরপর নীলা শ্রাবণী কিছু বলে ওখান থেকে চলে যাবে। তার আগে যে ছেলেগুলো আমাকে র্যাগিং করতে চেয়েছিল ছেলেগুলোর সামনে আসে। ছেলেগুলো ভয়ে হাত পা কাঁপতে শুরু করে। তখনই দেখলাম পেছন থেকে একটা পিস্তল বের করে নীলা ছেলেটার বুকে ধরে বলে, তোদেরকে শেষবারের মতো বলে দিলাম, যদি কখনো আমার হাজব্যান্ডের দিকে তোরা উল্টো চোখে তাকাস তোদের চোখ আমি উপড়ে ফেলবো। ছেলেগুলো তো মনে হয় পেনটি হিসু করে দেওয়ার মতো অবস্থা। কথাটা বলে নীলা ওখান থেকে আমাকে সাথে করে ও গাড়িতে উঠিয়ে নেয়। গাড়িটা ড্রাইভ করে সোজা একটা শপিং মলের সামনে এসে দাঁড়ায়। এরপর আমাকে নিয়ে শপিং মলের ভিতরে প্রবেশ করে। এরপর আমার উদ্দেশ্যে বলে ওঠে, তোমার কোনো জামা নেই, ভালো জামাগুলো কেমন নোংরা হয়ে গিয়েছে। কালকে আমাদের একটা পার্টিতে যেতে হবে, আমার এক ফ্রেন্ডের বিয়েতে। চলো, তোমার জন্য কিছু জামা আমি পছন্দ করি। নীলা আমার হাতটা ধরে আমাকে সাথে করে নিয়ে যায়। একটা শপিং মলের সামনে এসে আমরা দাঁড়াই। এরপর দুজন ভিতরে প্রবেশ করি। এরপর নীলা আমাকে একটা ভালো ব্র্যান্ডের শপিং রুমে নিয়ে যায়। দোকানে গিয়ে আমার জন্য অনেকগুলো জামা আর শার্ট ওর পছন্দ অনুযায়ী কিনে দেয়। এরপর একটা শাড়ির দোকানে যায়। এরপর আমার উদ্দেশ্যে বলে, দেখো তো আবির, এখানে কোন সাইট আমাকে মানাবে, তবে পছন্দ করে নাও। আমি তো কখনো এইসব কিনিনি আর জানা নেই। আর তার থেকে বড় কথা, তুমি আমার জন্য এত দামি জিনিস কেন কিনছো? আমার কাছে এত টাকা নেই যে তোমাকে আমি এই টাকাগুলো পরিশোধ করতে পারবো। তুমি জানো এই জামাগুলো অনেক ব্র্যান্ডের। কথাগুলো বলা শেষ করতেই পারলাম না, তখনই শপের মধ্যে ঠাস করে একটা থাপ্পড় বসে যায়। আমি গালে হাত দিয়ে রইলাম। তখন রাগে গলায় নীলা আমার উদ্দেশ্যে বলে ওঠে, তোমার কাছে একটিবার আমি চেয়েছি যে তুমি আমাকে টাকা দেবে, আর তুমি আমার স্বামী, আর আমার সব কিছুই তোমার। তাহলে তুমি কেন আমার থেকে বলছো যে আমি তোমার থেকে টাকা নিব? আসলে আমাদের বিয়েটা স্বাভাবিকভাবে কেউ মেনে নেয়নি। আর আমার মনে হয় না তুমি আমাকে ঠিকভাবে মেনে নিতে পারবে। আমাকে অবাক করে নীলা আমার ঠোঁট জোড়া নিজের দখলে করে নেয় একদম সবার সামনে। প্রায় কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে বলে, তুমি আমার স্বামী আর সারা জীবনই থাকবে। আমি তোমাকে ছাড়া অন্য কারোর কথা ভাববো না। তুমি চিন্তা করো না, শুধু পৃথিবী তোমাকে ছেড়ে গেলে আমি তোমাকে ছেড়ে যাব না। নিজের মনের ভিতর অন্যরকম একটা অনুভূতি কাজ করছে, যেন এতদিন পর মনে হচ্ছে আমার পৃথিবীতে বেঁচে থাকার কোনো একটা কারণ খুঁজে পেয়েছি। আমি মুখ কালো করে এক কোণে বসে রইলাম। তখন কিছুক্ষণ পরে দেখলাম আবির হাতে কিছু শাড়িগুলো এনে আমার সামনে বলে ওঠে, এগুলো আমার পছন্দ মতে তোমার জন্য নিয়েছি, তোমার পছন্দ হয়নি? কথাটা শুনে নীলা একদম একগাল হেসে দিল। এরপর শাড়িগুলো নিয়ে এখন টাইল দেবে, কিন্তু দেখলাম দাঁড়িয়ে আছে। ওর উদ্দেশ্যে বললাম, কি হয়েছে, এগুলো নিয়ে দাঁড়িয়ে আছো কেন? আবিরকে কি করে বলি আমি শাড়ি পরতে পারি না, তাই চুপ করে দাঁড়িয়ে রইলাম। তখন আবির বলে ওঠে, আচ্ছা চলো, সন্ধ্যা হয়ে গিয়েছে, এখনই বাসায় যেতে হবে। কথাটা বলে আমি আর নীলা দুজনে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে প্রায় কিছুক্ষণ পর বাসার সামনে এসে পৌঁছায়। বাসার ভিতরে প্রবেশ করব, তখন দেখলাম নীলার মা দাঁড়িয়ে আছে। আমাদেরকে দেখে, নীলা, তুই কি পাগল হয়ে গিয়েছিস? এত শপিং এই খ্যাতমার্কা গরিব ছেলেটার জন্য তুই করে নিয়ে এসেছিস? এই বস্তি কোথা থেকে এসেছিস তুই? নীলার মায়ের অপমানজনক কথা শুনে মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম। একটা কথা মুখ দিয়ে বের হচ্ছে না। নীলার মা আমাকে অনেকগুলো কথা শোনাচ্ছে, চুপ করে রইলাম। তখন নীলার বাবাও বের হচ্ছে রুম থেকে। কি হয়েছে, তোমরা এভাবে এমন করছো কেন? চিল্লাচিল্লি করছো কেন? মেয়েটা অফিস থেকে এসেছে, তুমি দেখি এসব ঝগড়া শুরু করেছো, হয়েছে কি? কি আর হবে, তোমার মেয়ের কোনো কিছুই আমি বুঝতে পারছি না।
ও কি করে ওই ছোট লোকটাকে আমাদের বাসায় নিয়ে আসে, ওর জন্য শপিং করিয়ে দেয়, কিছু টাকা দিয়ে দিলেই তো চলে যায়। ওরা তো শুধু টাকার জন্যই থাকে। 2 থেকে 4 লাখ টাকা দিয়ে দিলেই তো পারে এখান থেকে চলে যাবে, আর কখনো ফিরে আসবে না। মা, তুমি তোমার সীমা অতিক্রম করছো। ভুলে যাবো যে তুমি আমার মা। আমি তোমাকে শেষবারের মতো বলে দিচ্ছি, ও আমার স্বামী আর আমি ওকে ভালোবাসি। এর ছাড়া আমার পৃথিবীতে অন্য আর কোনো কথা চিন্তা করতে পারি না আমি। রেহনা, তুমি এমন করছো কেন? মেয়েটা যেহেতু রাজি আছে তাহলে এমন করছো কেন? মেয়েটা এমনি কষ্ট পেয়েছে, তারপর তুমি? নীলা আমার হাত ধরে ওপরে নিয়ে যেতে লাগলো। আমি কিছু বলার মতো সে সাহস তো আমার হচ্ছে না। নীলা অনেক রেগে আছে, তাই আমি কিছু বলতে পারছি না, চুপ করে রইলাম। তুমি দেখেছো মেয়েটাকে কি করেছে? আমি তোর ভালো চেয়েছি, অন্য আর কিছু চাইতেছি না। আমি তোর ভালো চাই, তার জন্য আমি এসব করেছি। তুমি জানো আমাদের মেয়ে সব থেকে বুদ্ধিমান, তাই তো এত বড় একটা কোম্পানি নিজের হাতে তৈরি করতে পেরেছে। ও যেহেতু ওই ছেলেটাকে পছন্দ করে এবং কি ভালোবাসে ফেলেছে, তাই তুমি এ বিষয়ে কোনো কথা না বলাই আমার কাছে ভালো মনে হবে। তুমি ওকে একা রেখে দাও। কিন্তু সমাজের মাঝে আমার মেয়ে কিভাবে মুখ দেখাবে তার জন্য? ওর থেকে অনেক ছোট, বয়সে অনেক ছোট। তাই আমি ভেবেছি ওষুধে এটা আমার মেয়ের জন্য বোঝা ছাড়া আর কিছু হতে পারে না। সমাজের কথা ভাবছো? তুমি যে সমাজটা আমাদেরকে কত কথা শোনালো সাধারণ একটা বিষয় নিয়ে, সেই সমাজের কথা চিন্তা করে আমাদের পেটে ভাত ঢুকবে? আমি ওর সম্পর্ক সব কিছুই জানতে পেরেছি। ছেলেটা খুব ভালো, ছোটোবেলায় বাবা মা হারিয়েছে, আর ওর মামা আর মামি ভীষণ খারাপ। আর আমি চাই না ছেলেটা ওখানে চলে যাক। আমি চাই ও নীলার সাথে সারাটা জীবন নীলা ওকে পছন্দ করে। আমি শুধুমাত্র লিনার ভালো চেয়েছি, তাছাড়া কিছু না। আমি বুঝতে পেরেছি। আর আমরা আগামীকালকে অস্ট্রেলিয়াতে যাব কিছুদিনের জন্য ঘোরার উদ্দেশ্যে। রুমে এসে ওয়াশরুমে গেলাম। ওয়াশরুমে গিয়ে দেখি, আল্লাহ, আমি তো ওয়াশরুমে যাওয়ার সময় জামা নিতে ভুলে গিয়েছি। আমি সব কিছু গুলিয়ে ফেলছি, কি করবো বুঝতে পারছি না। নীলাকেও কিছু বলতে ভয় লাগছে, কারণ ও যে রাগী মেয়ে। আবির অনেকক্ষণ হলো ওয়াশরুমে আছে, কিন্তু বের হচ্ছে না কেন। ওয়াশরুমে গিয়ে দেখি, আমি ওকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে ওয়াশরুমে? তোমার কোনো সমস্যা হলো না তো? আসলে জামা নিতে ভুলে গিয়েছিলাম। লজ্জায় আমার মুখটা লাল হয়ে গেল, কি বলবো বুঝতে পারছি না। তখন আমি বললাম, আসলে আমার তো শুধু একটা তোয়ালে ছাড়া আর কিছুই নেই, তাই আমি বের হতে পারছি না। কথাটা বলবো ঠিক এমন সময় তখনই নীলা ওয়াশরুমের দরজার টান দিয়ে খুলে ভেতরে চলে আসে। ওর এমন অবস্থা দেখে আমি তো একদম ঘাবড়ে যাই। জানো, এখন তোমাকে একদম মনে হচ্ছে আমার মনের মানুষ। এখন তো তোমাকে আমাকে তোমার কাছে ছোটই মনে হয়। লম্বায় নীলার থেকে আমি প্রায় অনেকটাই বড়, তাই নীলা আমার বুকে এসে পড়ে। আমি শারীরিক গঠনে সত্যি বলতে নীলার থেকে বয়সে বড়ই বোঝা যায়। নীলা তখনই তার ওয়াশরুমের ট্যাপটা চালু করে দেয়। ঝর্ণার পানি আমাদের দুজনের গায়ে এসে পড়তে লাগলো। হঠাৎ করে আমার ঠোঁটটা নীলা নিজের ঠোঁটের সাথে দখল করে নেয়। আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না, তাই নীলার কোমরটা আমি জড়িয়ে ধরে আমার শরীরের সাথে হেলিয়ে নিই। এরপর দুজনেই টেস্ট পৌঁছতে লাগলাম। আমাদের শুরু হবে, তার মধ্যে দরজার শব্দে আমরা দুজনের লজ্জায় একে অপরকে ছেড়ে দিই। তখনই দরজা বাইরে থেকে বলে ওঠে, নীলামা, তোমরা নিচে আসো, খেতে আসো, খাবার রেখেছে। আমার বাবা কেন এসেছে এই সময়ে, সাথে একটু শান্তি মতো করতেও পারলাম না। কথাটা বলে ওয়াশরুম থেকে আমি বের হয়ে গেলাম। এরপর খাবার টেবিলে গেলাম। আমি ওয়াশরুম থেকে রেডি হয়ে নিচে নেমে আসি, আর মনে মনে ভাবছি একটু আগে কি হয়ে গেল। মনের ভেতর কেমন জানি না একটা শিহরণ বাতাস বয়ে যাচ্ছে। নীলা কিছুদিনের জন্য আমি একটু অফিসের কাজের জন্য দেশের বাইরে অস্ট্রেলিয়াতে যাব। তো এই খাটু অফিসের সব কিছু আমি কিছুদিন অফিসে যেতে পারবো না। আমি কিছু বললাম না, মাথা নাড়লাম। আমি নিচে এসে ফ্লোরে বসলাম খাওয়ার জন্য। তখনই আমাকে নিচে বসে দেখে নীলা বলে ওঠে, তুমি এখানে বসেছো কেন? আসলে কখনো টেবিলে বসে খাওয়ার অভ্যাসটা আমার নেই, আর তোমরা বড় লোক আর আমি গরিব। ও তার নিজের জায়গাটা বুঝতে পেরেছে, শুধু শুধু কেন বিরক্ত করছিস? ওর ঠিকই আছে, আমাদের কাজের লোকেরাও ওর জায়গার মধ্যে পড়ে না, কারণ আমাদের কাজের লোকেরাও হাই প্রফেশনাল। আম্মু কথাটা বলে আমি খাবার টেবিল থেকে উঠে পড়ি, আর আবিরের হাত ধরে আমি ওকে উপরে নিয়ে যেতে লাগলাম। আর কাজের লোকেদের বললাম খাবারটা যেন উপরে নিয়ে যায়। নীলা আমার হাতটা ধরে তার রুমে নিয়ে যায়, এরপর আমাকে জড়িয়ে ধরে।
আর কখনো যদি তোমাকে শুনেছি যে এইসব কথা বলতে, আর কখনো যদি দেখি তুমি নিজেকে নিজেই ছোট করো, তাহলে কিন্তু তোমার খবর আছে। তুমি জানো না আমি কত কষ্ট পাই। এ কয়দিনে নীরা যে আমাকে এত ভালোবেসে ফেলেছে আমি বুঝতে পেরেছি। আসলে এটা আমার হয়তো বা কখনো পাওয়ার কথা ছিল না। আল্লাহ পাক আমাকে তা দিয়েছে যা কখনো আশা করিনি, তা পেয়েছি। ভালোবাসার একজন মানুষ যে আমার থেকে বেশি, সে আমাকে ভালোবাসবে। এখন তুমি চুপ করে বসো। কিছুক্ষণ পর কাজের লোকেরা খাবার নিয়ে আসে। নীলা নিজের হাতে আমাকে খাইয়ে দিতে লাগলো। আমার কাছে মনে হচ্ছে যেন আমার মা আমাকে খাইয়ে দিয়েছে। ছোটোবেলা যেমন আম্মু আমাকে খাইয়ে দিত, ঠিক তেমন মনে হচ্ছে। আমিও নীলাকে নিজের খাবার মুখে দিয়ে খাইয়ে দিতে লাগলাম। তুমি হয়তো আমার থেকে বয়সে জুনিয়র, কিন্তু আমি জানি না তোমার মধ্যে একটা অন্যরকম মায়া আছে। সেই মায়াটা আমাকে তোমার প্রতি একটা ভালোবাসার টান আনতে বাধ্য করেছে। তোমাকে যতবার দেখি ততবারই যেন আমার ভালোবাসা তোমার প্রতি আরও গাঢ় হয়ে যায়, দীর্ঘ হয়ে যায়। খাওয়া দাওয়া শেষ করে নীলা সোজা এসে আমার বুকে শুয়ে পড়ে। এরপর কখন যে ঘুমে যায় নিজেও যায় না। নীলাকে কোলে করে আমি রুমে শুয়ে দিই। এরপর কিছুক্ষণ পর দেখি নীলা আমাকে আবারও বুকের মধ্যে জড়িয়ে ধরে এরপর আমার বুকে শুয়ে পড়ে। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আবির বাচ্চাদের মতো ঘুমিয়ে আছে। ওকে দেখতে খুব সুন্দর লাগছিল। কপালে একটা চুমু খেলাম। এরপর আমি বেলকুনিতে গিয়ে বসলাম। তখনই একটা চা নিয়ে আসে কাজের লোক। চাটা হাতে নিলাম, আর কাজের লোক বলে আম্মু আর আব্বু নাকি সকালে এয়ারপোর্টে চলে গিয়েছে। আমি ঘুমিয়েছিলাম তাই আর আমাকে ডেকে বলেনি। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। নীলাকে দেখছি না, মনে হয় ছাদে গিয়েছে। কিছুক্ষণ পর দেখি নীলা রুমে আসে। আমি রেডি হয়ে বসে রইলাম। আজ আমাকে দেখে নীলা বলে ওঠে, আজকে তো তোমাকে বেশ সুন্দর লাগছে। নীলার দেওয়া জামাগুলো আজকে পরেছি। তখন নীলা আমার উদ্দেশ্যে বলে ওঠে, আমি তো শাড়ি পরতে পারি না, তুমি তো আমাকে পছন্দ করে শাড়ি কিনে দিয়েছো। মুখ ভার করে বসে রইলাম। আমি তো শাড়ি পরাতে জানি, কথাটা বলতে চাইলাম না, তারপরে মুখ ফসকে বলে ফেললাম। নীলা তো যেন খুশিতে আত্মহারা। তখনই গিয়ে একটা শাড়ি নিয়ে বলে ওঠে, তাহলে তুমি আমাকে শাড়িটা পরিয়ে দাও। কি বলো? না না না, পারবো না, আমার লজ্জা আছে, আমি তোমাকে শাড়ি পরিয়ে দিব না নীলা। তখনই নীলা রেগে যায় আর অভিমান করে আমার উদ্দেশ্যে বলে ওঠে, ঠিক আছে, লাগবে না তোমার, আমাকে শাড়ি পরিয়ে দাও, আমি নিজেই পরে নেব। নীলা রাগ করে রুমের ভিতর প্রবেশ করে। এরপর নিজে নিজে শাড়ি পরার চেষ্টা করছে, কিন্তু সব কিছু এলোমেলো করে নষ্ট করে রাখছে। বদমাইশ একটা পিচ্চি পোলা, খাটাস পোলা, শয়তান, একটা বার আসে না শাড়িটা পরিয়ে দেয় না। আমি চোখ বন্ধ করে নীলার কাছে গেলাম। এরপর ওর উদ্দেশ্যে বলি, আচ্ছা আমি পরিয়ে দিচ্ছি, কিন্তু চোখ বন্ধ রাখবো। কথাটা বলে আমি নীলাকে নিজের হাতে শাড়িটা পরিয়ে দিতে লাগলাম। এরপর আমি যখন কুচিটা ধরে ওর হাতে দিলাম, ও যেন ওর নাভিতে গুজে দিতে নিলাম, ও যেন বিদ্যুতের মতো চমকে ওঠে। আবিরের স্পর্শে পুরো শরীরটা যেন বিদ্যুতের মতো চমকে ওঠে। আমি চোখ বন্ধ করে নিলাম। আমার কাঁধে শক্ত করে আমি হাত চেপে ধরলাম। আমি হাঁটু গেড়ে ওর কুচিটা দিলাম। যখন চোখ খুলে তাকালাম, আমার সামনে ওর নাভি, নিচের তিলটে স্পর্শ দেখতে পেলাম। ওকে কেমন যে লাগছে বলে বোঝাতে পারবো না। একদম যেন একটা পরী আমার সামনে দাঁড়িয়ে আছে। নীলা তো লজ্জায় ওখান থেকে সোজা নিচে চলে যায়। চলো, এমনিতে অনেক দেরি হয়ে গেছে, আমাদের যেতে হবে। আমার অফিসে একটা মিটিং আছে, তোমাকে আগে ভার্সিটিতে নামিয়ে দিই। নীলা আমাকে ভার্সিটিতে নামিয়ে দেয়। এরপর ও অফিসে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। আমি ভার্সিটির ভিতর প্রবেশ করলাম। ভার্সিটির ভিতরে প্রবেশ করতে যে ছেলেগুলো আগে আমাকে র্যাগিং করার চেষ্টা করেছে, ওরা আমাকে দেখে ভয়ে ওখান থেকে চলে যায়। আমি মুচকি একটা হাসি দিলাম আর মনে মনে ভাবলাম, আমার বউ কতটা ডেঞ্জারাস তা দেখে বোঝা যাচ্ছে। ভার্সিটির ভিতরে প্রবেশ করলাম। এরপর আমি নিজের ক্লাসে গেলাম। কয়েকটা ক্লাস করার পর একটা ছেলে এসে আমাকে প্রিন্সিপালের রুমে ডাকছে। আমি প্রিন্সিপালের রুমে প্রবেশ করার আগে বলে উঠি, জি ম্যাডাম, আমি কি কেবিনে আসবো আপনার? আরে সবার জন্য অনুমতি নেওয়া লাগলেও তোমার জন্য লাগবে না। তোমার আমাকে ম্যাডাম বলার প্রয়োজন নেই, ভিতরে এসো। শ্রাবণী ম্যাডামকে দেখলাম আজকে সুন্দর করে শাড়ি পরেছে, সেম একদম নীলার মতো। নীলা যে শাড়িটা পরেছে, কিন্তু বুঝতে পারলাম না এমন সেম শাড়ি নীলার আর ওর কী করে হতে পারে। আমি তো শুধু নীলার জন্য নিয়েছিলাম এমন কালার, কিন্তু শ্রাবণী পরেছে, কিন্তু ওকে সুন্দর লাগছে। নীলার থেকেও কম না কোনো অংশে। শ্রাবণীও খুব সুন্দরী, কিন্তু সেম শাড়ি পরার কারণে বুঝতে পারছি না এটা কি আসলে কাকতালীয়।
কি আবির, কেমন লাগছে শাড়িটা? তোমার পছন্দ হয়েছে? আবির, আমি জানি তুমি অবাক হচ্ছ। আসলে তোমরা যখন শপিংয়ে গিয়েছো, আমি তোমাদের পেছনে ছিলাম। আমি দেখেছি তোমার পছন্দ অনুযায়ী তুমি নীলার জন্য শাড়ি নিয়েছো। ওই দোকান থেকে তোমার পছন্দ অনুযায়ী কিনেছি। কি হলো, চুপ করে রইলেন যে ম্যাডাম? আপনি আমাকে ডেকেছিলেন, এখন দিয়ে কিছুই বলছেন না। তোমাকে বলেছি না আমাকে ম্যাডাম বলে না ডাকতে। আর হ্যাঁ, আমার নাম শ্রাবণী। তুমি আমাকে শ্রাবণী আর তুমি করেই ডাকবে। হয়তো বা এখানে সবার সামনে না, কিন্তু যখন আমরা একা থাকবো তখন তুমি আমাকে তুমি করেই ডাকবে। আর বাইরে, ইউনিভার্সিটির বাইরে, আমি শুধু তোমার শ্রাবণী হয়েই থাকতে চাই। মানে কি বলছেন এসব? আমি তো আপনার কথা কিছুই বুঝে উঠতে পারছি না। তুমি এসব বুঝবে না। শ্রাবণী ম্যাডাম আমাকে অবাক করে দিয়ে আমার সামনে চলে আসে, একদম আমার সামনে। আমার মুখের সামনে আসলে ওনার মুখের গরম নিঃশ্বাস আমার গায়ে এসে পড়তে লাগলো। কেমন জানি না, পুরো রুমটা একদম নিস্তব্ধ। তখন আমার সামনে এসে বলে, আচ্ছা আবির, তুমি একটু আমাকে বলবে যে তোমার সাথে নীলার বিয়েটা হয়েছে, এটা কি তোমার ইচ্ছাকৃতভাবে? আমি কি বলবো, উনি আমার সামনে চলে এসে আমি কি বলবো, উনি আমার সামনে চলে আসে। এতটা আমি নার্ভাস হয়ে গেলাম। তাই আমি ওনার উদ্দেশ্যে বলে উঠি, হয়তোবা বিয়েটা আমার সাথে এক প্রকার জোর করে হয়েছে। তার ইচ্ছাকৃতভাবে হয়নি বিয়েটা, কিন্তু তার মান সম্মান বাঁচানোর জন্য আমাকে তার সাথে বিয়েটা করানো হয়েছে। তাহলে তোমরা কি ডিভোর্স নিয়ে নেবে দুজন? নীলা খুবই ভালো একটা মেয়ে, আর ও আমাকে মেনে নিয়েছে তার স্বামী হিসেবে। ও তোমাকে ভালোবাসতে কখনো পারবে না, কারণ ও সবসময় ওর মান সম্মান আর স্টেটাসের দিকে তাকায়। তুমি মনে রাখবে এই কথাটা। আপনি এমন করে কথা বলছেন কেন? আমি ওর মধ্যে তেমন কোনো অহংকার দেখিনি বা কারো প্রতি ঘৃণাও দেখিনি, তাহলে এসব বলছেন কেন? তুমি বিশ্বাস করতে পারছো না তো? আমি তোমাকে বলছি, নীলা, তার একজন ভালোবাসার মানুষ আছে, যার নাম আকাশ। আমি ওর বেস্ট ফ্রেন্ড, আমি ওকে চিনি। ও আকাশকে ভালোবাসে, কিন্তু আকাশ হয়তো বা ওকে এখন ধোঁকা দিয়েছে। তাই আমি তোমাকে বলছি, ও শুধু তোমাকে রেখেছে তার খারাপ সময়ের জন্য। যখন ও আকাশকে মেনে নিবে, তোমাকে ছুঁড়ে ফেলবে। আমি এসব কিছু জানি না, আমার চোখে কখনো এসব মনেই হয়নি, আর আমিও সব মানতেও চাই না। আমি জানি খুবই ভালো একটা মেয়ে, আর আপনি আমাকে এসব কেন বলছেন আমি বুঝতে পারছি না। আমাকে অবাক করে দিয়ে শ্রাবণী আমাকে জড়িয়ে ধরে বলে, কারণ আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আমি জানি তুমি খুবই ভালো একটা ছেলে। তোমার সম্পর্কে সব কিছু আমি জেনেছি। আমি জানি তুমি কখনো কাউকে আঘাত দিতে পারো না, কখনো তুমি কাউকে ছেড়ে যেতে পারো না। তোমার মধ্যে অনেক ভালোবাসা আছে। আমি সেই ভালোবাসা তোমার কাছ থেকে চাই। এমন কিছু হয়ে যাবে তার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। আমি শ্রাবণীকে ধাক্কা দিয়ে ফেলে দিই, এরপর গালে ঠাস করে একটা থাপড় বসিয়ে দিয়ে এরপর বলে উঠি, আপনি এই প্রতিষ্ঠানের প্রিন্সিপাল, তার থেকে বড় কথা আপনি নীলার বান্ধবী, ফর বেস্ট ফ্রেন্ড। ওর স্বামীর সাথে আপনি কি করে এমন কিছু করতে পারেন? কথাটা বলে আমি এখান থেকে বের হয়ে যাই। আবির, আমি জানি তুমি আবার আমার কাছে ফিরে আসবে। আমি তোমাকে পছন্দ করেছি আর তোমাকেই ভালোবেসেছি। আমি তোমাকে চাই। যেহেতু নীলা আমার সব কিছু কেড়ে নিয়েছে, আমার এই জায়গায় আসার কথা, কিন্তু আজকে নীলা আমার জায়গায়। নীলা এই শহরের নাম্বার 1 বিজনেসম্যান। আমি চেয়েছিলাম শহরের টপ বিজনেসম্যান হতে, কিন্তু হতে পারিনি। তাহলে নীলা, তোমাকে আবির কেউ পেতে দেব না। আবির আমার, আমি ওকে চাই। তোমার কখনো হতে দেব না নীলা। শ্রাবণী এমনটা কেন করছে বুঝতে পারলাম না। আর প্রথম দেখে কি করে কেউ কাউকে ভালোবেসে ফেলে এটাও বুঝতেছি না। ও আমাকে ভালোবাসে এই বিষয়টা মাথায় ঢুকছে না। অফিসের উদ্দেশ্যে রওনা দিলাম। কিছুক্ষণ পর অফিসে পৌঁছালাম। আজকে অফিসে নাকি অনেক বড় একটা মিটিং আছে। ওখানে বড় একটা প্রজেক্ট নিয়ে কথা হবে। তাই ওখানে যে লিডার, তার সাথে নাকি আমার একটু কথা বলতে হবে। সবার সাথে আলাপ করতে করতে অনেক সময় হয়ে যায়। হাতে বইটার দিকে তাকিয়ে দেখি প্রায় আবিরের ছুটির সময় হয়ে গেছে। কিছুক্ষণ পর ক্যাম্পাস বন্ধ হয়ে যাবে, তাই ওর উদ্দেশ্যে যাব। তখনই দেখলাম আবার গাড়ির সামনেই কেউ দাঁড়িয়ে আছে। ভালো করে তাকাতেই আমার পায়ের নিচ থেকে যেন মাটি চলে যেতে লাগলো, কারণ আমার সামনে যে দাঁড়িয়ে আছে সে আর কেউ নয়, আমার এক্স বয়ফ্রেন্ড আকাশ। ওকে দেখে এখন আমার খুব ঘৃণা লাগছে। এখন প্রচুর পরিমাণে ওর উপরে আমার রাগ জমে আছে। তখন আকাশ চোখে আমার দিকে তাকিয়ে বলে ওঠে,
জানি অনেকটা রেগে আছো তুমি আমার উপর, কিন্তু বিশ্বাস করো আমি এমনটা করতে চাইনি। তুমি কিছু বললাম না, চুপ করে দাঁড়িয়ে রইলাম। তখনই আকাশ তার গাড়িতে উঠে এরপর আমার উদ্দেশ্যে বলে ওঠে, আমি তোমাকে সব কিছু বুঝিয়ে বলছি, তুমি আমার সাথে চলো। আমি গাড়িতে উঠে বসি। আকাশ আমাকে একটা জায়গায় নিয়ে আসে, ওখানে। এরপর আমার উদ্দেশ্যে আকাশ বলে, জানি তুমি প্রচুর পরিমাণ আমার উপর রেগে আছো, এতটা রেগে আছো নিজে তুমি চাইলে এখন আমার গলা টিপে হত্যা করে ফেলতে পারো, কিন্তু বিশ্বাস করো আমি খুব অসহায় হয়ে পড়েছিলাম। বিয়ের দিন আমি ইচ্ছাকৃতভাবে চলে যাইনি, বরঞ্চ আমার বাবা আমাকে জোর করে রেখে দিয়েছিল, কারণ আমার বাবা চেয়েছিল তোমার বাবার মান সম্মান চলে যায়। আমি স্থির হয়ে দাঁড়িয়ে পড়লাম আকাশের এমন কথা শুনে। তখনই হঠাৎ করে আকাশ আমাকে জড়িয়ে ধরে বলে, প্রায় অনেকক্ষণ হয়ে গিয়েছে কিন্তু এখনও আসে না কেন? তাই ওকে খোঁজার জন্য আমি ওর অফিসের উদ্দেশ্যে হাঁটা ধরলাম। কিছুক্ষণ হাঁটার পর কেন জানি না মনে হলো নীলার মতো কেউ একজন দাঁড়িয়ে আছে ওই পাশে। আমি একটু সামনে গেলাম, দেখলাম নীলা দাঁড়িয়ে আছে, সামনে একটা ছেলে। ছেলেটার কথা শুনে মনে হলো এটা ওর এক্স বয়ফ্রেন্ড। তখনই ছেলেটা নীলাকে জড়িয়ে ধরে। আমি এটা দেখার পর পায়ের নিচ থেকে মাটি সরে যেতে লাগলো। একটা কথা বলার মতো আমার আর সাহস হচ্ছে না, আমার ঠোঁট কাঁপছে, পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে। নিজের চোখকে আর বিশ্বাস করতে পারছি না, শুধু বারবার মনে পড়ছে শ্রাবণীর কথাগুলো। সত্যি বলেছিল যে এক সময় আসবে, যখন ওর প্রাক্তন বয়ফ্রেন্ড ফিরে আসবে তখন আমাকে ও দূর দূর করে ফেলে দিবে। চোখ দিয়ে অশ্রু বেয়ে পড়ছে। তাহলে আমার সাথে যা করেছে তা শুধু কি অভিনয় আর কোনো কিছুই ছিল না? আমাকে কি ওর ভালোবাসার কোনো বিন্দু পরিমাণ ইচ্ছে ছিল না? আমি ওখানে দাঁড়িয়ে থাকতে পারলাম না। আমি ওখান থেকে সোজা বাসায় চলে আসি। সোজা বাসায় এসে জিনিসগুলো গুছিয়ে আমি ওর জন্য একটা চিঠি লিখলাম। লিখে ভাবছি কোথাও চলে যাব। এটা ভেবে আমি হাঁটা ধরলাম ব্যাগপত্র নিয়ে। আকাশ আমাকে জড়িয়ে ধরলো আর জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আমি ওকে ধাক্কা দিয়ে আমার থেকে সরিয়ে দিই। তখন আকাশ অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আমার উদ্দেশ্যে বলে ওঠে, নীলা, তুমি এতটা পরিবর্তন কি করে হয়ে গেলে? তুমি আমাকে এভাবে জড়িয়ে ধরতে পারো না। আমি এখন অন্য একজনের স্ত্রী। তুমি আমাকে এভাবে জড়িয়ে ধরতে পারো না। আর তোমার সাথে আমার যা ছিল তা শেষ হয়ে গিয়েছে। আমাদের এতদিনের সম্পর্ক তুমি এভাবে বলে যেতে পারো না নীলা। আমি তো তোমাকে ভালোবাসি। আমি বাবাকে বলেছি যে আমি যা করেছি ভুল করেছি। আমি নীলাকে ছাড়া কিছুই বুঝতে পারিনি, আর আমি ভুল করেছি। আমি জানি আমার অন্যায়। এনাফ মিস্টার আকাশ, আমি তোমার কাছ থেকে আর কোনো কথা শুনতে চাই না। আর দ্বিতীয়বার আমার হাজব্যান্ডকে নিয়ে তুমি বাড়তি কথা বলবে না। নীলা, ওই ছেলেটাকে তুমি ডিভোর্স দিয়ে দাও। ওই ছেলেটার মধ্যে কি আছে বলো? ওই ছেলেটা দেখতে একটা খ্যাত, ওর মতো ছেলে কি করবে? ও তোমার থেকে বয়সে ছোট, ও খুবই দেখতে বাজে একটা ছেলে। আর দেখো, এমন একটা গরিব ছেলের সাথে তুমি কিভাবে স্ট্যাটাসের মধ্যে চলবে? তুমি লিমিট ক্রস করেছো আকাশ। আমি তোমাকে বারণ করেছি আমার স্বামীকে নিয়ে কোনো বাজে কথা বলবে না। ও আমার স্বামী, ও আমার ছোট বা বড় সেটা আমি একান্তই বুঝে নেব। তোমাকে এই বিষয়ে কথা বলতে হবে না। তুমি খ্যাত ছেলেটার জন্য আমার গায়ে হাত তুলেছো নীলা? তোমার কাছ থেকে আর কোনো ধরনের কথা আমি শুনতে চাই না। কথাটা বলে ওখান থেকে সোজা আমি বাসায় যেতে লাগলাম। নীলা, তুমি এত কিসের ভাব দেখাচ্ছ? ওই ছেলেটা কি ভেবেছো? ওকে আমি রাখবো না, ওকে আমি দুনিয়া থেকে সরিয়ে দিব। আমি শুধু তোমার বাবার সম্পত্তি চাই, আর কিছু না। তোমাকে প্রেমের জালে ফাঁসিয়েছি শুধু তোমার বাবার টাকা পয়সার জন্য, কিন্তু মাঝপথে শুধু আমার বাবার কারণে কিছু করতে পারিনি। এখন আমার লক্ষ্য একটাই, তোমার সব সম্পত্তি হাতিয়ে নেওয়া। এরপর তোমাকে আমি রাস্তার ভিখারি করে ছেড়ে দিব। আমাকে আমি এত অপমান ভুলে যাব না। ম্যাডাম, আপনি বলেছিলেন আবির স্যারের যেন আমরা দেখাশোনা করি। কি করে না করে আপনাকে জানাই। আমি একটা ভিডিও পাঠাচ্ছি, আর এতটুকু জানতে পারি যে শ্রাবণী ম্যাম আবিরকে ভালোবেসে ফেলেছে। আমি আপনাকে ভিডিও পাঠাচ্ছি, ভিডিওতে আপনি দেখুন। ভিডিও ক্লিপটা ওপেন করার সাথে সাথেই মাথাটা ঘুরে যায় যে শ্রাবণী ধরে আছে আবিরকে। এটা দেখার পর মাথাটা প্রচণ্ড পরিমাণে গরম হয়ে যায়। শ্রাবণী আমার বেস্ট ফ্রেন্ড। ছোটোবেলা থেকেই আমি সব সময় ক্লাসের মধ্যেই টপার ছিলাম। সব সময় আমার সাথে এই বিষয় নিয়ে বলতেও ও কখনো কেন টপার হতে পারে না, আমি কেন টপার? ও কখনো 1 নাম্বার হয়নি। তাই আমি যে জিনিসটা পছন্দ করতাম সচরাচর ওই জিনিসটা নিজে নিয়ে নিত। যখন ও পারল না, তখন আমার প্রিয় মানুষটাকেই ওর নিজের করে নিতে যাচ্ছে। ওকে তার পছন্দ করতে হবে।
আকাশ চলে যাওয়াতে এতটা কষ্ট আমার লাগেনি যতটা কষ্ট এখন আবির ওকে জড়িয়ে ধরেছে এটা দেখে আমার লাগছে। না, আমি অনেক দেরি করে ফেলেছি। আবিরকে আমি হারানোর আগে আমি আবিরকে ফিরিয়ে নিয়ে আসতে হবে। রাস্তায় হেঁটে যাচ্ছি, কোথায় যাব জানি না। মামার বাসায় তো যেতে পারবো না, কারণ ওনাদের থেকে একেবারে চলে এসেছি। আর তারা এখন আমাকে বাসায় জায়গাও দেবে না, কারণ এমন অত্যাচার আর এমন অপমানজনক কথা শুনে তাদের বাসায় থাকা আমার দ্বারা সম্ভব না। হয়তোবা রাস্তায় পড়ে থাকবো। এসব ভেবে আমি কোথাও থেকে একটা গাড়ি চলে আসে। গাড়ি থেকে কিছু ছেলে নেমে আসে, এরপর গাড়িতে আমাকে উঠিয়ে নেয়। এখন দেখবো নীলা তুমি কি করতে পারো। তোমার ভালোবাসার মানুষ, যাকে তুমি ভালোবাসো, যে তোমার স্বামী, ও এখন আমাদের হাতে। এখন দেখো আমাকে কি করে আটকায় তোমার সম্পত্তি থেকে। ভার্সিটিতে খোঁজ নিয়ে দেখি আবির নাকি বাসায় চলে গিয়েছে। আমি বাসায় যাই। বাসায় গিয়ে দেখি সব কিছু এলোমেলো। আমি কোথায় চলে গিয়েছে আমি বুঝতে পারছি না। কি হয়েছে ওর? তখনই খেয়াল করলাম যে একটা চিরকুট আছে। তাই আমি টেবিলের দিকে তাকিয়ে গেলাম। এরপর সামনে থাকা চিরকুটটা হাতে নিলাম। এরপর চিরকুটটা হাতে নিয়ে লেখাটা আছে, তুমি আমাকে অনেক ভালোবেসেছো, আমাকে অনেক ভালো রেখেছো, যা সারা জীবন আমি ভুলতে পারবো না। আমি দেখেছি এবং কি শুনেছি, বুঝতে পেরেছি, সেই জ্ঞানটা আমার আছে। আমি বুঝেছি তোমার ভালোবাসার মানুষ চলে এসেছে, তাই এখন তুমি আমাকে দূর করতে চাচ্ছ। তুমি চিন্তা করো না, তুমি দূরে সরিয়ে দেওয়ার আগেই আমি চলে যাচ্ছি। আমি আমার কষ্টগুলো হয়তোবা তোমাকে বোঝাতে পারবো না, কিন্তু কী করব বলো। আমি জানি তুমি একদিন না একদিন আমার কাছ থেকে ডিভোর্স তো চাইবেই, কারণ তোমার এখন সেই ভালোবাসার মানুষটা চলে এসেছে। আমি তো শুধু তোমার নামমাত্র ভালোবাসার মানুষ। এখন তো তোমার আসল মানুষটাই তোমার জীবনে ফিরে এসেছে, তাই আমি এখন শুধু তুচ্ছ মানুষ। তাই তোমাকে তোমার ভালোবাসার মানুষের হাতে তুলে দিলাম। তোমরা সুখে থেকো। ইতি, আবির। আমি গেলাম। আমার আর বুঝতে বাকি রইল না। আমার আর আকাশ দুইজনকে এভাবে একসাথে জড়িয়ে থাকতে দেখে আবির ভুল বুঝে আমাকে ছেড়ে চলে গিয়েছে। আমি চিঠিটা বুকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলাম। শুধু আমার কথাটা শুনতে তুমি আবির। আমি না শুনে কেন তুমি চলে গেলে আবির? আমি এখন তোমাকে কোথায় খুঁজবো? কি করে বলবো আমি যে তোমাকে ভালোবাসি? আমি কান্না করছি, তখনই আমার ফোন বেজে ওঠে। ফোনটা ধরেই তখন অফিস থেকে আকাশ বলে ওঠে, চিন্তা করছো, জানতে চাও যে তোমার আবির কোথায়? তাহলে বলছি, তোমার আবিরকে আমি ধরে নিয়ে এসেছি। তুমি যদি 1 ঘন্টার ভিতরে তোমার আবিরকে না বাঁচাতে আসো, তাহলে ওকে আমি ওখানেই মেরে ফেলবো। আর হ্যাঁ, তোমাকে আমার সব কথা শুনতেই হবে। আকাশ তুই এতটা নিচে আমি কখনো কল্পনা করতে পারিনি। আরে তোকে তো ভার্সিটির লাইফ থেকে শুধুমাত্র আমি তোর বাবার টাকা পয়সার জন্য ভালোবাসার মিথ্যা নাটক করেছি, কিন্তু শেষমেশ কিছুই হলো না। আকাশ তুমি আবিরের কোনো ক্ষতি করবে না। তুমি তুমি যা চাইবে আমি তাই করব। তুমি প্লিজ তারপরে আবিরের কোনো কিচ্ছু করবে না। তোমার লোকেশন চলে আসছি। বাসায় যাচ্ছিলাম, তখনই ফোনটা বেজে ওঠে। ফোনটা রিসিভ করতেই, ম্যাডাম একটু আগে দেখেছে যে আবির ভাইকে অনেকগুলো ছেলে ধরে নিয়ে যাচ্ছে। আমি তাদের পিছু করেছি। আপনি পুলিশ নিয়ে তাড়াতাড়ি চলে আসুন। তুমি আমাকে লোকেশন পাঠাও, আমি ওই লোকেশনে যাচ্ছি। তুমি পুলিশ নিয়ে এসো। ঠিক আছে ম্যাডাম। বুঝতে পারলাম না কারা মাথার মধ্যে আঘাত করে, জ্ঞান হারিয়ে আমাকে কোথায় নিয়ে আসে। চোখ খুলতে নিজেকে একটা বন্ধ ঘরের ভিতরে আবিষ্কার করলাম। তখনই আমি খেয়াল করলাম আমার সামনে অনেকগুলো ছেলে দাঁড়িয়ে আছে। আমাকে জ্ঞান ফিরতে দেখে আমার উদ্দেশ্যে একটা ছেলে এসে বলে ওঠে, ভাই তুই হচ্ছিস আমাদের ডায়মন্ড, তাই তোকে হারাতে পারবো না। তুই হচ্ছে আমাদের সোনার পাখি, তাই সোনার ডিম দিবি তুই, তাই তোকে বাঁচিয়ে রেখেছি। না হলে তুই আমার জান পাখি, যাকে তুই এমন কি মায়া করেছিলিস, শুধু তোর কথাই ভাবে। কি আপনি আপনি আমাকে এখানে ধরে নিয়ে এসেছেন কেন? কি করতে চান? কেন? আরে তোর কাছ থেকে কি চাইবো? তুই তো আমার সোনা পাখি, তুই শুধু আমাকে ডিম দিবি, কারণ আমাকে তো সব কিছু দিবে তোর স্ত্রী নীলা। একটু আলো পড়তে খেয়াল করলাম ছেলেটা যে আর অন্য কেউ না, এটা যে নীলার এক্স বয়ফ্রেন্ড আকাশ। কিন্তু ও আমাকে এইভাবে ধরে নিয়ে এসেছে কেন বুঝতে পারছি না। তখনই একটা মেয়ে কণ্ঠে কেউ চিৎকার করে বলে ওঠে, আকাশ তুমি আবিরের কোনো ক্ষতি করবে না। আমি চলে এসেছি। তখনই নীলাকে দেখে আকাশ হেসে বলে ওঠে, দেখে নিস তোর জন্য কত ভালোবাসা, এত ভালোবাসা কখনো আমার জন্য দেখিনি। কিন্তু তুই কি এমন জাদু করেছিস তোর জন্য সব কিছু করতে রাজি আছে ও?
তখনই কয়েকটা ছেলে নীলাকে ধরে। এরপর আকাশ আস্তে আস্তে নীলার কাছে যায়। এরপর বলে ওঠে, আগে তোর শরীরের ঘ্রাণ নিব আমি, তারপর আগে আমি তোর শরীরটা নিয়ে এনজয় করব, তারপরে আমি তোর জামাইকে ছাড়বো নাকি ছাড়বো না এটা সিদ্ধান্ত নিব। এরপরে তুই কিন্তু তোর সম্পত্তির সব কিছু আমার নামে লিখে দিবি, কিন্তু তার আগে তোর শরীরটা দেখি আমরা। কি বলিস তোরা? হ্যাঁ, দুটো ছেলে আমাকে ধরে রেখেছে। তখনই পাশ থেকে আকাশ আমার কাছে চলে আসে, এরপর আমার বুকের ওড়নাটা ফেলে দেয়। আকাশ নীলাকে খুব বাজে চোখে দেখছে আর ওর দিকে এগিয়ে যাচ্ছে যেন হিংস্র পশুর মতো। আমার তো মাথাটা চরম পর্যায়ে গরম হয়ে যায়। আমি হাতের বাঁধনটা এক টান দিয়ে ছিঁড়ে ফেলি আর একদম দৌড়ে আমি আকাশের সামনে চলে আসি। এসে আকাশকে একটা লাথি মারি। শালা ফকিরের বাচ্চা, তোর সাহস কি করে হয় আমাকে মারার? এই তোরা দাঁড়িয়ে আছিস কেন? মার শালাকে। আকাশ যখন আমাকে মারার জন্য আসবে, নীলা সামনে চলে আসে। তখন নীলাকে ঠাস করে একটা থাপ্পড় মারে। নীলা নিচে পড়ে যায়। এটা দেখার পর আমার তো রাগ আরও চরম পর্যায়ে উঠে যায়। আমাকে মারার জন্য তেড়ে আসে। ওদেরকে ইচ্ছা মতো মারা শুরু করি। তখন এক পর্যায়ে তখনই একটা পিস্তল বের করে আকাশ বলে ওঠে, তুই অনেক করেছিস। আর না নীলা, তোকে আমি শেষবারের মতো বলছি, তুই আমার এই কাগজে সাইন করবি, না হলে কিন্তু আমি গুলি করে ফেলবো আবিরকে। কথাটা শুনে তখনই দেখে নীলা আমার সামনে দৌড়ে আসে। এরপর আমার সামনে বুক পেতে দিয়ে বলে ওঠে, আকাশ, তুমি ওর কোনো ক্ষতি করবে না। তুমি যা চাও আমি তাই করব। তারপরে তুমি ওকে গুলি করো না, প্রয়োজন হলে আমাকে মেরে ফেলো। তারপরে তুমি আবিরের কিচ্ছু করো না, কারণ নীলা কি করছো তুমি? তুমি আমার জন্য কেন মরতে যাচ্ছ? তুই যদি নীলার কোনো ক্ষতি করিস তাহলে তোকে আমি চিন্তা দাফন করে দিব। শালা, তোর জন্য সব কিছু হয়েছে, আগে তোকে দুনিয়া থেকে সরিয়ে দিতে হবে, তারপর। কথাটা বলে যখনই গুলি করবে আকাশ, তখনই নীলা আমার বুকের সামনে চলে আসে। কিন্তু নীলাকে সরিয়ে দিয়ে তখন কোথা থেকে একটা মেয়ে সামনে চলে আসে। মেয়েটার বুকে এসে পড়ে গুলিটা। আবিরকে গুলি করার আগে আমি ওর সামনে চলে আসি, কিন্তু আমাকে কেউ সরিয়ে দেয়। আমি নিচে পড়ে যাই। সামনে তাকিয়ে দেখি গুলিবিদ্ধ অবস্থায় পড়ে আছে শ্রাবণী। আমি মুখটা দেখে খেয়াল করে তাকে দেখি এটা যে আর কেউ না, শ্রাবণী গুলিবিদ্ধ অবস্থায় নিচে পড়ে আছে। কোথা থেকে চলে এসেছে আমি নিজেও জানি না। তখনই কোথা থেকে পুলিশ চলে আসে। আমি নীলা দুজনেই শ্রাবণীর কাছে দৌড়ে গেলাম। শ্রাবণী কান্না সুরে আর বেদনার কষ্ট নিয়ে বলে ওঠে, আমাকে ক্ষমা করে দিস, আমি ভুল করেছি। সব সময় আমি তোর পেছনে সব সময় ফার্স্ট হতে চেয়েছিলাম, কিন্তু আমি ভুলে গিয়েছি যে সবার কপালে সব কিছু থাকে না নীলা। তোর অন্যায়গুলো আমি কখনো নিজের করে দেখিনি। সব সময় ভেবেছিলাম তুই শুধরে যাবি, কিন্তু আজকে এমনটা কেন করলি তুই শ্রাবণী? বিশ্বাস কর, সত্যিই আমি আবিরকে ভালোবেসে ফেলেছিলাম। ও হয়তো আমাদের থেকে জুনিয়র, কিন্তু বিশ্বাস কর, ওর মতো ভালো মানুষ হয়তোবা পৃথিবীতে দুটো নেই। তাই তো ওকে আমি নিজের চাইতেও কেন জানি না ভালোবেসে ফেলেছি। তুই আমার জন্য নিজের জীবনটা কেন দিলি শ্রাবণী? আমি দেখেছি তোর প্রতি আবিরের ভালোবাসা, আমি বুঝতে পেরেছি সত্যিই আমি যোগ্য না আবিরের। তুই ওকে সুখে রাখিস। আবিরকে ভালোবাসি, বড্ড ভালোবেসে ফেলেছি আমি ওকে। আমি কান্না করছি। তখন শ্রাবণী কান্না সুরে আমার উদ্দেশ্যে বলে, আবির প্লিজ, একটিবার তুমি আমাকে জড়িয়ে ধরবে? খুব ইচ্ছে করছে তোমার বুকে আমি যেন একটিবার থাকি। এমনভাবে বলো না শ্রাবণী, তোমার কিছু হবে না। আমি তোমাকে হসপিটালে নিয়ে যাব। কথাটা বলে আমি শ্রাবণীকে খুলে তুলে নিয়ে এরপর অ্যাম্বুলেন্স বলে চিৎকার করি। কিন্তু কিছুক্ষণ পর দেখি নিস্তব্ধ হয়ে আমার বুকের মধ্যে শ্রাবণী চির বিদায় জানিয়ে দেয়। শ্রাবণীর কবরের সামনে দাঁড়িয়ে আছি। তখন নীলা সামনে আসে। আবির, তোমার কিছু হয়নি তো? কথাটা বলে আমি আবিরকে ভালোভাবে চারদিক থেকে দেখছিলাম। আমার কিছু হয়নি, কিন্তু কষ্ট লাগছে। আমার জন্য একটা মানুষের প্রাণ চলে গেল। হয়তো আমিও যদি তোমাকে বাঁচাতে গিয়ে মরে যেতাম, তাতেও আমার কোনো আফসোস থাকতো না। আমি বুঝতে পেরেছি ভালোবাসা সত্যিকারের কি এবং কি তার মর্ম। আমাকে শ্রাবণী শিখিয়ে দিয়েছে। কথাটা শোনা মাত্র নীলাকে জড়িয়ে ধরলাম আর কান্না করে বললাম, আর কখনো বলবে না মরে যাওয়ার কথা, না হলে যে আমি নিজেই মরে যাব। কথাটা বলা শেষ করার আগেই আমার মুখটা চেপে ধরে নীলা। আর কখনো এসব বলবে না। আমি তোমাকে ছাড়া বাঁচবো না। তোমাকে যে আমি নিজের চাইতেও বেশি ভালোবাসি, তাই এসব কখনো বলবে না তুমি। সব সময় আমার থাকবে আর আমারই হয়ে থাকবে, পরের জন্মেও।
আমি তোমাকেই চাই, অনেক ভালোবাসি আবির। আমিও যে আমার এই সিনিয়র বউটাকে, এই পাগলিটাকে ভীষণ পরিমাণ ভালোবাসি, নিজের চাইতেও অনেক বেশি। কথাটা বলে ওকে জড়িয়ে ধরলাম। গল্পটা এখানেই শেষ করলাম। কেমন হলো কমেন্ট বক্সে জানাবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, হ্যাভ ফান, খোদা হাফেজ।